তো আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো আমাদের সেশন যেটা ছিল ফ্রি অনলাইন ক্লাস 01, আসলে এটা হচ্ছে যে ক্লাস না, এটা একটা সেশন। আর এটার মধ্যে হচ্ছে যে সিট নাম্বার বা সিটের যে কম্পিটিশনটা, এক্সাম সিস্টেম, তারপর আছে আমরা আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, ওইটা সম্পর্কে জানানো হবে। আর প্রিপারেশন গাইডলাইন কেমন হওয়া উচিত। তারপর হচ্ছে কিউএনএ সেশন। যদিও এটা কিউএনএ সেশনটা হচ্ছে প্রশ্ন করবে আর কি, তোমরা যারা আছে তারা প্রশ্ন করবে। তো এটা যদি সময় হয় তাহলে সেটা হবে আর কি। আর কারোর যদি ব্যক্তিগত একদমই প্রশ্ন করার থাকে তাহলে হচ্ছে এখানে, এই যে এখানে যেটা বললাম, যে মিটের মধ্যে প্রশ্ন করলে আমি দেখতে পাবো। সো হোয়াটসঅ্যাপে ইনবক্সে মেসেজ দিতে হবে যে ভাই এটা বুঝতে পারি না, এটা যদি আর একটু ডিটেলসে বলেন আর কি। তো আমি শুরু করতে যাচ্ছি। তো সকলেই তো জানো যে বাংলাদেশের মধ্যে দেশ সেরাই, তো দেশের উপমহাদেশের সেরা, দেশ সেরা বললে ভুল হবে। উপমহাদেশের সেরা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির আইন বিভাগ। তো সিট সংখ্যা তো তেমন বেশি না, এবং ফ্যাকাল্টি সম্পর্কে তো আমার কিছু বলতে হবে। আইন হচ্ছে একটা ফ্যাকাল্টি, যে ফ্যাকাল্টির অধীনে হচ্ছে যে কোনো কোনো ইউনিভার্সিটিতে দুইটা সাবজেক্ট থাকে, আর কোনো কোনো ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট থাকে। যেমন ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে কি একটা সাবজেক্ট আইন বিভাগ, আইন অনুষদ, অর্থাৎ আইন অনুষদের অনুষদের অধীনে হচ্ছে যে বিভাগগুলো থাকে। তো এক একটা, যেমন কলা অনুষদের অধীনে ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো সাবজেক্ট আছে, বাংলা ইংরেজি সব, অনেক সাবজেক্ট। কিন্তু এই আইন আইন অনুষদের অধীনে একটা সাবজেক্ট থাকে, আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে দুইটা থাকে, যেমন রাজশাহীতে হচ্ছে দুইটা। তো ফ্যাকাল্টি ফ্যাকাল্টির ক্ষেত্রে হচ্ছে যে আমাদের দুইটা বিভাগ, আইন বিভাগ, আর একটা হচ্ছে যে আইন ও ভূমি প্রশাসন, যেটাকে হচ্ছে অনেকে ল্যান্ড ল বলে, কিন্তু এটা বলা উচিত হচ্ছে ল ল্যান্ড। তো সিটের দিক দিয়ে যদি আমরা একটু খেয়াল করি তাহলে হচ্ছে আইনের সিট হচ্ছে 110টা। আইনের সিট 110টা, আর কোটা হচ্ছে, কোটা আছে মানে এখন দেখা যাচ্ছে যে উপজাতি একটা কোটা আছে, কেলোয়ার কোটা আছে। ওদের থেকে হচ্ছে রিটেনে ফাঁসি করতে পারেন। যদিও আমরা হচ্ছে 24-25 সেশনে যদি একটু খেয়াল করি, ওইখানে হচ্ছে কোটা থেকে বহুত আসছে, কিন্তু আমাদের সময় হয়েছে কি 110 জনই হচ্ছে আমরা পাইছি। মানে কোটা থেকে যারা যাদের রিটেনে বসতে দিছে তারা হচ্ছে রিটেনে ফেল করছে। এখন দেখা যাচ্ছে মারমা চাকমা এদের হচ্ছে পাহাড়ি অঞ্চলে থাকে, বা হচ্ছে ওদের দিক থেকে তো পড়াশোনার মানটা একটু তেমন তেমন না আর কি, প্রত্যন্ত অঞ্চল ধরা যায় আর কি। তো ওই দিক থেকে হচ্ছে যে ওরা রিটেনটা এতটুকু ইমপ্রুভ করতে পারে না, রিটেনে বসে দেখা গেছে যে 50-এর মধ্যে 12 পাইছে, 7 পাইছে। সর্বনিম্ন মার্ক ছিল হচ্ছে রিটেনে 6, মেবি 6 ছিল। তো এখন বুঝো যে 750-এর ভিতরে পজিশন নিয়ে অনেকে 6 পাইছে রিটেনে। তো এগুলা হচ্ছে যে একটু কেমনই শোনায়, মানে এত এত ভালো পজিশন করার পরেও আর রিটেনে 6 পেয়েছে। তারপর আইন ও ভূমি প্রশাসন, যেটা হচ্ছে যে সাবজেক্ট চয়েস লিস্টের মধ্যে 2 নম্বরে থাকে, সেটা হচ্ছে আইন ও ভূমি প্রশাসন। এটার মধ্যে হচ্ছে যে 50টা সিট আছে। তো আমাদের টোটাল হচ্ছে যে ফ্যাকাল্টিতে 160টা সিট, এর মধ্যে 110টা হচ্ছে আইনের, আর ভূমি প্রশাসনের হচ্ছে 50টা। এটার মধ্যেও কোটা প্রযোজ্য, তবে হচ্ছে কোটা থেকে কেউ এবার আসতে পারে না, শুধু রিটেনের কারণে। লিখিত পরীক্ষা এই ফ্যাকাল্টির অধীনে হবে, মানে আলাদা আলাদা বিভাগ হবে না, অর্থাৎ আইন ফ্যাকাল্টির অধীনে হবে। তারপর যে যেভাবে সাবজেক্ট চয়েস, এই চয়েস লিস্ট হচ্ছে যেভাবে সাজাবে আর কি। তো প্রথম শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে যে আমাদের ফাঁস করতে হবে। ওইটা তো আমাদের একদম ফাঁস তো সবারই করতে পারে। যেমন ওটার ক্ষেত্রে হয়েছে কি, অনেকেই দেখা গেছে 41 পায়া রিটেনে বসতে পারছে, কিন্তু তুমি দেখা যাচ্ছে 61 পায়া তোমার বসতে হইতেছে, তুমি জেনারেল, ও হচ্ছে কোটা। ওটা হচ্ছে এই সুবিধাটা। কিন্তু ওরা দেখা যাচ্ছে রিটেনে গিয়ে ফেল করছে। আগে তোমার ফার্স্ট করতে হবে। ফার্স্টের নিয়মটা, ওই কন্ডিশন হচ্ছে তোমাকে ফার্স্ট 40 পাইতেই হবে, যে কোনো একটা হোক। তো 40 মার্ক হচ্ছে পাইতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। তারপরে হচ্ছে যে এই ইউনিটের এমসিকিউ পরীক্ষা কমপক্ষে 40, এটা হচ্ছে। তারপর হচ্ছে 40-এর নিচে হলে আইন ফ্যাকাল্টি রিটেনের জন্য বিবেচনা, এটা তো দেখা দরকার নেই, এটাই হচ্ছে একটা নিয়ম। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে শুধু 40 পেলেই হবে না। এবং জেনারেল যারা আছে তাদের ক্ষেত্রে বলি যে শুধু কি 40 পেলেই হবে, এই যে আমি বললাম না, এটাও আমি সামনে দেখাবো। এটার মধ্যে হচ্ছে যে আমাদের ফার্স্ট শিফটে যারা, মানে রিটেনের জন্য আরেকটা মেরিট লিস্ট দেওয়া হয়।
মেরিট লিস্ট না, এটা হচ্ছে যে ইলিজিবল লিস্ট, মানে কারা রিটেনে বসতে পারবে তাদেরকে একটা লিস্টে দেওয়া হয়। সেই লিস্টের মধ্যে হচ্ছে যে কারা কারা বসতে পারবে তাদের নাম দেওয়া হয়, মানে যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেদিনই রাত 12টার দিকে সেই এই মেরিট লিস্টে দেওয়া হয় আর কি, ওই ইলিজিবল লিস্টে। তো ইলিজিবল লিস্টের মধ্যে কারা কারা থাকতে পারবে, যারা যাদের জেনারেল জেনারেল আর কি, যাদের কোঠা নাই। তো এদের ক্ষেত্রে হচ্ছে যে এমসিকিউ পরীক্ষার বাংলার অংশের ক্ষেত্রে 45%, জিকে অংশের ক্ষেত্রে হচ্ছে এই ইংলিশ অংশের ক্ষেত্রে হচ্ছে 45%। এই দুইটা অংশই কাউন্ট হবে তুমি এমসিকিউ তে কত পাইছো। আমরা জানি যে এমসিকিউ কিন্তু 80 মার্কে হবে, 80 টাইমস কি হবে, কিন্তু এটাকে 100-তে কনভার্ট করা হবে। তো 100 এমসিকিউর মধ্যে তোমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের মধ্যে 45% বাংলা ইংলিশে হচ্ছে 45%। আর এই দুইটা সাবজেক্টের টোটালে, দুইটা সাবজেক্টকে হচ্ছে যে একদম সাবমিট করার পরে যেটা আসছে টোটালে যেটা, ওইটার মধ্যে হচ্ছে যে তোমার টপ 1500-র ভিতরে থাকতে হবে, টপ 1500-র ভিতরে থাকতে হবে। অর্থাৎ তোমাকে হচ্ছে ফার্স্টে পাস করতে হবে, দেন হচ্ছে যে 45%, এই বাংলা আর ইংলিশের ক্ষেত্রে 45% মার্কের উপরে টপ 1500-র ভিতরে থাকতে হবে। এখন আমরা জানি যে দুইটা শিফট, তাহলে হচ্ছে একদিকে 750 আর একদিকে হচ্ছে 750। তো এই হচ্ছে একটা নিয়ম। এটা হচ্ছে যে তোমার এই এই মার্কটাও পেতে হবে। তারপর হচ্ছে যে টপ 1500-র ভিতরে থাকতে হবে। এখন অনেকেই দেখা গেছে, আমার আমার এক ফ্রেন্ডই ছিল 650তম পজিশন ছিল, কিন্তু সে হচ্ছে যে এই সত্যটা ফিল আপ করতে পারে নাই। এই এই সত্যটা ফিল আপ করতে পারে নাই, সরি, উপরে সত্যটা তার ফিল আপ ছিল। তো এই সত্যটা যেহেতু ফিল আপ করতে পারে না, সে ইংলিশে হয়তো অনেকটা কম পাইছে, কিন্তু জিকে তে সে পুষায় নিছে। কিন্তু ফ্যাকাল্টির ক্ষেত্রে জিকে কিন্তু দেখতেছে না, ওরা কিন্তু বাংলা আর ইংলিশ দেখতেছে। তো ওইখানে সে 650 মেরিট নিয়েও সে হচ্ছে যে ইলিজিবল লিস্টে, মানে রিটেনে সে বসতে পারে নাই। তো এরকম এই দুইটা হচ্ছে যে তোমার বিশেষ দৃষ্টিতে রাখতে হবে, বিশেষ, একদম স্পেশাল। তারপরে হচ্ছে ইলিজিবল লিস্ট দেওয়ার পরে আমাদের কি হবে, এখন হচ্ছে যে রিটেনের পালা। যারা এই দুইটা শর্ত ফিল আপ করবে আর এমসিকিউতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর অনুযায়ী তালিকাতে থাকবে, তাদের হচ্ছে যে দুইটা গ্রুপ, প্রতি গ্রুপ থেকে আমরা জানি 750 জন করে। তো মিলিয়ে মোট হচ্ছে যে 1500 জন হচ্ছে লিখিত সুযোগ দিন, মানে 1500 জন লিখিত দিতে পারবে। শুধু ফাঁস করলে হবে না, প্রতিযোগিতায় টপের দিকে থাকতে হবে, এটা কিন্তু একটা বিষয় যে তুমি রিটেনও ফাঁস করলে হবে না, কারণ রিটেনে আমাদের ফাঁস করছিল কত, 300 কতজন জানি ছিল। এখানে এই ওই পিডিএফ এর মধ্যে আছে সবকিছু, আমি দেখাবো। তো ফাঁস করলেই হবে তো না, আর লত হচ্ছে যে 160 জন পাইছিল, তো ফাঁস করছে হচ্ছে 373 জন মেবি। তো এটার মধ্যে 160 জন পাইছে, মানে রিটেনে ফাঁস করার পরেও কিন্তু অনেকেই ল পায় নাই। তো রিটেনে ফাঁস করলেই যে হবে এমন কিন্তু না। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে যদি আমরা একটু আরেকটু দেখি যে লিখিত পরীক্ষায় এমসিকিউ, আচ্ছা কই, অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি এমসিকিউ তে টিকছি, আগে তো আমি এমসিকিউ পাস করি। যাদের একদম ল পাইতেই হবে, যাদের একদম স্বপ্ন হচ্ছে ল পাইতেই হবে আমার, তো তাদের ক্ষেত্রে হচ্ছে যে অনেকেই চিন্তা করে যে ভাই আগে এমসিকিউ পাস করি, দেন হচ্ছে যে রিটেনে প্রিপারেশন হবে। এখন তুমি সময় কয়দিন পাবে এটা তো তোমার জানতে হবে। আমাদের এমসিকিউ অনুষ্ঠিত হয়েছিল 17 জানুয়ারি, 17 জানুয়ারি। তো 7 দিন পর রেজাল্ট দিছে, এটা সচরাচর হবে, মানে 7 দিন কি 5 দিন এই দুইটার ভিতরে হবে। 24 তারিখ রেজাল্ট দিয়েছে, 24 জানুয়ারি, ঠিক আছে। রেজাল্ট প্রকাশের রাতই কিন্তু এই যে রিটেন যে লিস্টটা, এটা সবসময় রাতে দেওয়া হয়, কারণ রিটেনের লয়ের রিটেন তো প্রথম চালু হয়েছে, কিন্তু ইংলিশ রিটেনের ক্ষেত্রে তো আগের বছরের বাইরে গেছে গেলাম, ওরা হচ্ছে যে রাতেই, মানে যেদিন রেজাল্ট দিবে ওই দিনই হচ্ছে ইংলিশের রিটেনটা দেওয়া হয়, মানে রিটেনের যে লিস্টটা, মানে যারা হচ্ছে রিটেনে বসতে পারবে আর কি, ইলিজিবল লিস্টে যারা বলা হয়। তো এই লিস্টটা দেওয়া হবে হচ্ছে ওই দিন রাতেই। দেওয়ার পরে আহ 1500 জনের একটা তালিকা দিবে, এটা সবসময় দিবে, এটা এই বছরও দিবে, তোমরা দেখতে পারবা। এখন অনেকেই বলে যে রিটেনে বসতে পারছি মানে পাওয়া যাবে, এবার কিন্তু না, রিটেনে বসার পরে অনেকটা প্রতিযোগিতা আছে, ওটা দেখলেই বুঝতে পারবা। ধাপ 4 নাম্বার কি আছে যে প্রাথমিক ফল প্রকাশের, অর্থাৎ আমাদের যে 24 তারিখ যে রেজাল্টটা দিছে, ওই রেজাল্ট দেওয়ার 14 দিন পর রিটেন অনুষ্ঠিত হবে। অর্থাৎ তুমি জানছো যে তুমি রিটেন দিতে পারবা, জানার পরে তুমি 14 দিন টাইম পাবা। এখন 14 দিনে তুমি কি করতে পারবা তুমি নিজেই জানো। তুমি হয়তো জানো যে এটা কিন্তু ঢাবির রিটেনের মতো না, যেটা যেমন তুমি ট্যাক্স কইরা কমন কমন। সবাই কি শুনতেছো? আচ্ছা, সবাই কি শুনতেছো, মানে বিষয়গুলো যে বলতেছি?
কেউ একজন বলো। হচ্ছে না কেন? আচ্ছা, এদেরকে যে বলা হয়েছে যে টাইম টু টাইম জয়েন হতে, তো এই হচ্ছে বিষয় যে 14 দিন পরে তুমি রিটেন জানতে পারছো, এই এই পজিশনের ভিতরে যদি তুমি এই সব কম সময়ের মধ্যে যদি তুমি বুঝাইতে পারো, তাহলে সেটা তো অনেক অনেক বড় বিষয়। কিন্তু আমার জানা মতে তুমি পারবে না, কারণ এটা এটা এত সোজা না যে রিটেনটা বসলা আর হয়ে গেল, এমন তো না। আচ্ছা, তারপরে দেখি যে সময় কয়টার দিকে হবে। অনেকে হচ্ছে যে বলে যে ভাই বিকালে হলে ভালো হয়, কারণ আমার বিকালে মাথা কাজ করে। আহ অনেকে বলে সকালে হলে ভালো হয়, কিন্তু পরীক্ষাটা হবে হচ্ছে সকালে। তো সকালে হচ্ছে যে যারা পরবর্তীতে কোনো ক্লাসে হবে, পরবর্তীতে আর জয়েন করবো না, এভাবে ক্লাসে সমস্যা হয়। 11টা থেকে 12টার দিকে হবে, এটা সব সময় হয়, এই জন্যই এটা বানানো হয়েছে আর কি। পিডিএফটা সাধারণত হচ্ছে যে বিগত কয়েক বছরের এই অ্যানালাইসিস করে বানানো হয়েছে। সময় হচ্ছে 1 ঘন্টা, তোমরা জানো রিটেনের সময় কিন্তু 1 ঘন্টা থাকবে। তো 1 ঘন্টার ভিতরেই সবকিছু সুন্দর করে গুছায় দিয়ে আসতে হবে। এখন অনেকেই অনেক কিছু লেখে, যেমন বাক্য ঠিক আছে, কিন্তু বাক্যটা হচ্ছে যে টিচারের কাছে খারাপ লাগতে পারে। এখন যদি তুমি টিচারের অনেক অনেক কিছু উল্লেখ করে লেখো, এমন কিছু উল্লেখ করে লেখো যেটা হচ্ছে যে টিচার বুঝতে পারছে এটা অনেক একটা নেগেটিভ কিছু লেখছে, কিন্তু বাক্য ঠিক আছে, তাহলে টিচারের উপরে ডিপেন্ড করবে, এটা এটা কিন্তু মার্ক নাও আসতে পারে। সো এমন কিছু লিখবা না যেটা হচ্ছে যে টিচারের কাছে খারাপ লাগতে পারে। যেমন 5টা সেন্টেন্স মেকিং আসে, সচরাচর আসতেছে। তো এগুলো হচ্ছে যে অনেকে লিখে হচ্ছে নেগেটিভ নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করে লিখে, তো এগুলো করা যাবে না, এগুলো হচ্ছে যে একদম অ্যাভয়েড করতে হবে। তারপরে হচ্ছে যে প্রাথমিক ফল প্রকাশের 14 দিন পর রিটেন হচ্ছে, রিটেনটা হবে সাধারণত এই টাইমে হয়। আর রিটেন দেওয়ার 7 দিন পরে হচ্ছে আইন অনুষদের চূড়ান্ত লিস্ট পাবলিশ হবে। আর সেই লিস্টে পাবলিশ হবে হচ্ছে যে এমসিকিউ নম্বর আর রিটেন নম্বর অনুযায়ী। আমরা দেখছি যে রিটেন এমসিকিউতে যখন ইলিজিবল লিস্ট দেওয়া হয়েছে, তখন বাংলা আর ইংলিশের হচ্ছে যে একটা মার্ক দেখানো হয়েছে। বাংলা আর ইংলিশের ক্ষেত্রে 45% মার্ক দেখাইছে, কিন্তু যখন মেরিট লিস্ট দিতেছে তখন কিন্তু আবার জিকেটাও কাউন্ট হচ্ছে, অর্থাৎ টোটাল তুমি এমসিকিউ তে যত মার্ক পাইছো আবার রিটেনে যত মার্ক পাইছো, সেই মার্ক অনুসারে তোমার হচ্ছে যে একটা। এখন হচ্ছে যে অনেকে প্রশ্ন, ভাই রিটেনে কত পাইতে হবে? এখন তুমি যদি এমসিকিউ তে 80 পাও, রিটেনে যদি তুমি 20 পাও, তাহলে তুমি 100 পাইতেছো। 195 পাইলেই লো পায়, তাহলে 100 পাইলে তো তুমি লো পাইতেছো। আবার অনেকেই দেখা যাচ্ছে 70 পাইছে, রিটেনও 30 পাইছে। তো এটা তো ডিপেন্ড করে হচ্ছে দুটার উপর ডিপেন্ড করে। তুমি এমসিকিউ তে খারাপ করলে রিটেন দিয়ে তুমি বসাতে পারবা, আবার রিটেনে খারাপ করলে এমসিকিউ দিয়ে বসাতে পারবা। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে তোমার উপর, তুমি কোনটাতে ভালো কোনটাতে স্ট্রং। এখন তুমি যদি দুটাতে ব্যালেন্স করে রাখতে পারো, আর আমি তো ব্যালেন্সের দিকগুলো বলছি, যে এমসিকিউ তে এখন হচ্ছে যে 80% বা 75% হচ্ছে যে ফোকাস থাকবে, আর রিটেনে ফোকাস থাকবে হচ্ছে যদি ল একান্তই দরকার হয় আর কি। রিটেনে ফোকাস থাকবে হচ্ছে 25 বা 20%। এই যে চূড়ান্ত মেরিট লিস্ট দিবে কিভাবে, এটা হচ্ছে যে আমি বলে দিলাম, এটা তো বলছি একবার। ওয়েটিং লিস্ট অ্যাটাচ থাকবে, এটা তো আর ওয়েটিং লিস্ট নাই যে এভাবে বলে দিবে এটা ওয়েটিং লিস্ট। হচ্ছে যে যারা সাবজেক্ট চয়েসের উপরে ডিপেন্ড করবে, যেমন লিস্ট দিয়ে দিছে, লিস্ট অনুযায়ী যাইতেছে যাইতেছে। যেমন আমরা দেখি যদি 111 পর্যন্ত হচ্ছে ফার্স্ট শিফটে হচ্ছে লল্যান্ড যেটা আছে, লল্যান্ড আর ল পাইছে 111 পজিশন ফার্স্ট শিফট। আর সেকেন্ড শিফটে হচ্ছে যে 102 পজিশন পর্যন্ত। কিন্তু এক একটা এটাও হচ্ছে তোমার ভাগ্যের উপরে ডিপেন্ড করে। যেমন একটা শিফটে দেখা গেছে ডিউতে ম্যাক্সিমাম চলে গেছে, আমাদের কিন্তু ম্যাক্সিমাম ডিউতে চান্স পাও। আমাদের আমাদের এমন একটা ফ্যাকাল্টি, ল ল হচ্ছে এমন একটা ফ্যাকাল্টি, যে ফ্যাকাল্টিতে ডিউ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে আসে। যেমন আমরা ডিউ 104 থেকে আসছি, ডিউ 104 থেকে 5 জন আসছি, তাও আবার সেকেন্ড টাইম দিয়ে আসছি। এখন বুঝো যে ল এর কতটুকু গুরুত্ব আছে। যদি এই এই পিডিএফ এর মধ্যে সবকিছু দেওয়া আছে, তো এই আলোচনা 2টা সেশন দিতে হবে এটার জন্য, সেটা সময় অনুযায়ী জানিয়ে দেওয়া হবে। কোটাধারীদের ক্ষেত্রে তো বিশেষ সুবিধা থাকবে, এটা তো জানি। তবে এখানে মেবি কেউ কেউ কোটা নাই, এটা হচ্ছে যে কোটা 40 নম্বর পায়। কিন্তু তাদেরকে হচ্ছে কোটাতে এই তারা রিটেন দিতে পারবে, তারা শুধু ফাঁস করতে পারলেই হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে কোটাতে ফাঁসই করতে পারে না। ফাঁস করতে পারলেই ল, কোটাতে ফাঁস করবা মানেই ল।
যেমন ডিউর ক্ষেত্রে আমি বলি, কেউ 62 পজিশন পায় ল পায় না, 62 পজিশন নিয়ে ল পায় না, কিন্তু 915তম পজিশন নিয়ে ল পায়, 900 পজিশনে ল পাইছে, 915 পজিশন ছিল মেবি আমাদের সময়। তো এরকম হয় আর কি, যে এত ভালো পজিশন করে ল পায় না। আর হচ্ছে যে কোটা যারা যারা থাকে, তো ওটা নিয়ে তো আমাদের একটা আন্দোলনও হয়েছে যে সমস্যা। আচ্ছা, সংক্ষেপে তো বললামই, এমসিকিউ তে 40 লাগবে, বাংলা ইংলিশে দুইটাতে 45% লাগবে। আর এই 45 প্রাপ্ত যারা থাকে, মানে 45% মার্ক যারা পাবে, টপ 1500 জন, শিফট হচ্ছে যে 750 জন, এরা রিটেন দিবে। ফাইনাল লিস্ট হবে এমসিকিউ আর রিটেনের উপর। আর বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইংরেজি ল, আর একটা হচ্ছে যে এলএলএ, মানে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এটা কয়েক বছরের রিটেনের উপর গবেষণা করে দেওয়া আর কি। এখন হচ্ছে যে রিটেনে যারা সর্বনিম্ন মার্ক নিয়ে বসতে পেরেছিল 2025-26 সেশনে, আমাদের 25-26 সেশন থেকে একটা ধারণা নিতে হবে যে কারা বসতে পারছিল কারা বসতে পারছিল না। এটা একটা ধারণা নিলে তোমার মধ্যে একটা মানে তুমি যখন কোচিং এর এক্সাম গুলা দিবা, কোচিং এর প্রশ্নগুলো তো তোমরা জানো, সচরাচর হচ্ছে যে আহ, রাজশাহী ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এই প্রশ্ন ওরা করে থাকে, ভালো কোচিং হলে আর কি। তো ওইখানে যে প্রশ্নগুলো দিতেছে, যে এক্সাম দিতেছো, এখন দেখা যাচ্ছে তুমি এত মার্ক পাইতেছো, তুমি বুঝতেছো যে আমি পরীক্ষার হলেও মেবি এরকম একটা মার্কের মধ্যেই থাকবে বা আশেপাশে থাকবে। তো একটা কনফিডেন্স আসবে আর কি। এই এডমিশনের সময় কিন্তু একটা কনফিডেন্সের একটা বিষয় আছে, যে আবার বেশি কনফিডেন্স আনা যাবে না যে আমি ল পাবো এইরকম, দেখবা পরে পরিবর্তন পরীক্ষা খারাপ হয়ে যাবে, এরকম করা যাবে না। তো সর্বনিম্ন কত মার্কের মধ্যে যারা রিটেনে বসতে পারছিল, আগে তো তোমার বসার কাজটা, তারপরে এখানে এখন একটা কথা যদি বলি, যে এমসিকিউ তোমাকে হচ্ছে যে একটা সাবজেক্ট এনে দিতে পারে, আর রিটেন হচ্ছে তোমাকে কাঙ্ক্ষিত সাবজেক্ট এনে দিতে পারে, একদম তুমি যে সাবজেক্টটা দেখতেছো এই সাবজেক্ট এনে দিতে পারে। সো এমসিকিউ এমসিকিউর গুরুত্ব আর রিটেনের গুরুত্বের মধ্যে বহুত তফাৎ আছে। এমসিকিউর মাধ্যমে তুমি একটা পজিশন পাইতে পারো, সেই পজিশন দ্বারা যে কোনো একটা সাবজেক্ট পাইতে পারো, কিন্তু রিটেনের দ্বারা তুমি হচ্ছে যে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটাই পাইতে পারো। ম্যাক্সিমামের হচ্ছে যে 100%-এর মধ্যে তুমি জানবা যে 95%-এর পোলাপাইনের চয়েস থাকবে হচ্ছে, ফার্স্ট চয়েস থাকবে হচ্ছে আইন। আর আইনের কেন চয়েস থাকে এটা নিয়ে অনেক আলোচনা হবে। ম্যাক্সিমাম পোলাপাইনের হচ্ছে আমাদের আমাদের তো আমি তো দেখি ওদের মধ্যে হচ্ছে যে মেডিকেল থেকে আইনে আসছে, মেডিকেলে চান্স পাইছে কিন্তু আইনে আসছে, স্বপ্ন আইন নিয়ে পড়বে, ভালো কিছু করবে। কেরিয়ার নিয়ে যদি একটা ক্লাস দেওয়া যেত তাহলে আমি আলোচনা করতে পারতাম, কারণ কেরিয়ার নিয়ে হচ্ছে আমি অনেক গবেষণা করছিলাম, ওটা নিয়ে হচ্ছে অনেক লেখা আছে আমার। তো ফার্স্ট শিফটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে 60.25, তার লাস্ট পজিশন ছিল হচ্ছে যে 837। তো 837 যে পজিশন ছিল, সে রিটেনে বসতে পারছিল। এখন তো বললামই, ভিতরে অনেকই পজিশন আছে, 250তম হয়ে হচ্ছে যে শর্ত ফিল আপ করতে পারে না। শর্ত কি? 45% মার্ক পাইতে হবে বাংলা ইংলিশে, এই টপের দিকে থাকতে হবে। তো এই মার্কটা পায় নাই, সো হচ্ছে যে 250 পজিশন নিয়েও হয়তো বসতে পারে না, ফার্স্ট হয়েও বসতে পারবে না। এই পজিশনটা মাস্ট। এটা হচ্ছে যে ফার্স্ট শিফটের ক্ষেত্রে। এখন সেকেন্ড শিফটের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে প্রশ্ন যেহেতু সোজা হয়েছে, তোমরা ম্যাক্সিমাম সেকেন্ড টাইমে তোমরাও জানো, প্রশ্ন দ্বিতীয় শিফটের ক্ষেত্রে সোজা হয়েছিল। তাই এখানে হচ্ছে যে 65.25। আর এখানে লাস্ট পজিশন ছিল 757। এখানে এই যে 750 জন যে বললাম, তার মানে 7 জন হচ্ছে যে ওরা ভিতরে থেকেও এই শর্তগুলা ফিল আপ করতে পারে না। এখানে দেখো, এখানে কিন্তু ম্যাক্সিমামই 700, মানে 750 থেকে যদি 837 বিয়োগ দিয়ে যতজন থাকে, তারা হচ্ছে যে ওই শর্তগুলা ফিল আপ করতে পারে না বাংলা আর ইংলিশের ক্ষেত্রে। সো তোমাদের ফোকাসটা কিন্তু ওইদিকে রাখতে হবে। এখন 45% তো জানো, 35-এর 45% হয় হচ্ছে যে 35-এর, মানে আমাদের মার্ক তো ইংলিশে আর বাংলাতে 35। তো 35-এর 45% মার্ক হচ্ছে 15.75। এই মার্কটার উপরে পাইতে হবে, তারপর টপ 1500-এর ভিতরে থাকতে হবে। এই হচ্ছে বিষয়। এখন এখন অনেকে আছে যে জানি না কেমন ভাবে এগুলা, মানে পজিশন গুলা কেমন ভাবে হয়, এগুলা যদি না জানো, তাহলে হচ্ছে যে তোমার মধ্যে একটা স্পিরিট আসবে না। আর স্পিরিট না আসলে তুমি টেবিলে বসলে গুম গুম কাজ করবে, যে আমাদের কেমনে সম্ভব, কিভাবে সম্ভব। তো সেকেন্ড শিফটের ক্ষেত্রে বললাম, এখন হচ্ছে যে যেটা আমাদের সম্মিলিত মার্ক অনুসারে 750 জন্য একটা লিস্ট দিবে। ওইটা কিন্তু এই যে শিফট ভেদে প্রশ্নের মান ও নম্বরের তারতম্যের কারণে কাট মার্ক ভিন্ন হতে পারে। এখন এক শিফটে দেখা গেছে যে 57 পায়া পজিশন পাইছে, আরেক শিফটে দেখা গেছে যে 65 পায়া পজিশন পাইছে না। এগুলা হচ্ছে যে প্রশ্নের, মানে শিফট ভেদে প্রশ্নের মানের উপরে ডিপেন্ড করে। এখন তোমার কপাল কোন দিকে রাখছে এটা তো সেটা আল্লাহ জানে ভালো, মানে কার কপাল কোন দিকে আছে। এখন তুমি দেখা যাচ্ছে তুমি যেখানেই যাও, মানে তোমার তোমার ক্ষেত্রে প্রশ্নের হইতেছে এটা তো
অন্য হিসাব থাকবে ইংলিশের। ইংলিশের কাহিনী নিয়ে আমি একটা ক্লাস দিছিলাম, যদিও হচ্ছে যে এটা পরবর্তীতে বুঝতে পারছিলাম যে দুইটা একসাথে নিতে গেলে 1 ঘন্টায় হবে না, আমাদের সময় তো কম। তোমরা জানো যে মিটে হচ্ছে যে 1 ঘন্টার একটা সেশন হয়, তারপরে আবার সেশন দিতে হয়। ক্লাসটা রেকর্ড পাবে, ক্লাসটা রেকর্ড পাবে, সমস্যা নাই। তোমার যদি একান্তই কোনো প্রয়োজন হয় তাহলে লিভ নিতে পারো। আমি তো বলছিলাম ক্লাসের আগে, আমি কিন্তু বলছিলাম পর্যাপ্ত এ, যে ডাটা, তারপরে হচ্ছে যে পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ, তারপরে যতগুলা লাগে একটা ক্লাসের জন্য কি কি দরকার সবগুলা কিন্তু নিয়ে বসতে হবে। এখন হচ্ছে যে আমি এটা এটা লিখে দিচ্ছি যে তুমি 100-র মধ্যে 65+, 65+ হচ্ছে একটা সেফ জোন। এটা প্রশ্ন সহজ হোক কঠিন হোক যেরকম প্রশ্নই হোক, ওইটার মধ্যে হচ্ছে 65+ যদি থাকতে পারো তাহলে তুমি সেফ জোনে থাকতে পারবা, এটা হচ্ছে সেফ জোন। এখন হচ্ছে যে তোমার একটা পরিসংখ্যান, আমি সংক্ষেপে যদি বলি, আমাদের 25-26 সেশনে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের ক্ষেত্রে 1,15,000 শিক্ষার্থী হচ্ছে যে অ্যাটেন্ড করছিল, মানে অ্যাপ্লিকেশন ওই ওই ফর্ম তুলছিল। তো এইখান থেকে 1,500 জন রিটেনে বসার সুযোগ পাইছে। এখন বুঝছো যে 1,15,000 শিক্ষার্থী ফর্ম তুলছে, তাদের মধ্যে হচ্ছে যে 1,500 জন হচ্ছে রিটেনে বসার সুযোগ পাইছে। তো এদের মধ্যে রিটেনে এই রিটেনে উপস্থিত 827 জনের মধ্যে 347 জন পাস করছে। এখন তোমাদের একটা বড় অফার হচ্ছে যে 1,500 জন রিটেন দিতে পারবে। এর মধ্যে আমাদের সময় হয়েছে কি 827 জন অ্যাটেন্ড করছিল। তো এটা ভাগ করে নেওয়া হয়েছে যে 421 জন ছিল একটা শিফটে, আরেকটা শিফটে মেবি 426 জন ছিল। মানে এরা হচ্ছে রিটেনে বসছিল। এখন বুঝো কতটুকু, কারণ এরা বসে নাই কেন, এরা হচ্ছে দাবিতে চলে গেছে আর কি। তো এটাও কিন্তু একটা সুবিধা যে তুমি দেখবা যে 1,500 জন রিটেন দিতেছে, এর মধ্যে 1,000 অ্যাটেন্ড করছে, বাকি 500 গায়েব। এই 500 হচ্ছে ডিউতে চলে গেছে। এই হচ্ছে সুবিধা। তো তাও তাও তোমার 1,000-এর মধ্যে তোমাকে টিকে থাকতে হবে। আবার অনেকে আবার ল পাওয়ার পরেও চলে যাবে, মানে ল পাইছে অর্থাৎ এক্সাম দেওয়ার পরেও চলে যাবে। ওইটাও কিন্তু একটা সুবিধা। সো তোমরা যদি একটু পড়াশোনাটা করো তাহলে কিন্তু ল পাওয়া যেতে পারো। আর যদি একান্তই তোমার হচ্ছে যে পড়া মাথায় না ঢুকে, তাহলে কুত্তা মারা পড়াশোনা শুরু করতে হবে, একদম কুত্তার মতো থাকতে হবে, লাইগা থাকতে হবে ভাই। এই যে দেখলাম অনেকে লিভ নিয়ে যারা, এদেরকে আর এড করা হবে না। সেটা আমার কোর্স যদি একদম নাও চলে তাহলে এড করা হবে না, কারণ লিভ নেওয়া হচ্ছে একজনকে অসম্মান করানো। আমি তাদের ফ্রিতে ঢুকাইছি। আবার এখানে অনেকে দেখলাম যে হচ্ছে যে আমার এখান থেকে স্টুডেন্ট নিয়ে অন্য জায়গাতে কোচিং এ ট্রান্সফার করতেছে। এই ধরনের ঘৃণ্য কাজ যারা করবে পরবর্তীতে তাদের কিন্তু ঝামেলা হইতে পারে, কারণ এই ধরনের কাজ কেউ মানবে না। আমার এখানে ঢুকবে, তারপরে হচ্ছে যে আমার স্টুডেন্ট নিয়ে যাবে অন্যদিকে, এটা তো হয় না। আচ্ছা, এখানে দেখি যে তো 827 জনের মধ্যে 347 জন পাস করছে, মানে ওরা হচ্ছে বসছিল, এর মধ্যে 347 জন পাস করছে। এটা হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। যদিও তোমাদের সময় 900 হইতে পারে বা 1,000-ও হইতে পারে, যেহেতু পর পর মানে ডে বাই ডে হচ্ছে আইনের গুরুত্ব বাড়তেছে। এখন তোমরা দেখবা যে আমরা 5 বছর আগে যদি চিন্তা করি, 52তম হয়েছে বাংলা নিত, 52তম ফার্স্ট হয়ে আরবি নিত দাবিতে, ফার্স্ট হয়ে আরবি নিছে 17-18 সেশনে মেবি। মানে এরকম অনেকেরই ফেসিনেশন থাকতো, বা ফ্যাশনটাই এরকম থাকতো আর কি, যে আইন কি, মানে তখন বেশি একটা বুঝতো না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা একটু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ একটু না, ফুল চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা গেছে যে 52 পজিশনের ভিতরে ভিতরে থাকার পরেও দেখা যাচ্ছে অনেকেই লো পাইতে, 52 পজিশন থাকতে 62 পজিশনে থাকার পরেও লো পাইতেছে না, এরকম হয়ে গেছে। 61 পজিশন আমাদের সময় লাস্ট মেরিট ছিল দাবিতে আইনের। আর রাবির ক্ষেত্রে তো ভিন্ন, মানে গুরুত্বটা এরকম হয়ে গেছে আর কি, আইনের গুরুত্বটা মানুষ এখন বুঝতে শিখছে যে কোনটা গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব। বিসিএস এখন কম্পিটিশনের দিকে যাচ্ছে, আর সামনে আরো হবে। এখন হচ্ছে তোমাদের জানতে হবে যে তুমি যে পজিশন করবা এমসিকিউ তে, এই যে এখানে কিন্তু এই ইউনিটে এমসিকিউ পরীক্ষা যাদের 800 ভিতরে পজিশন ছিল তাদের হচ্ছে যে আইন ছিল। 1 থেকে 100-র ভিতরে আমাদের সময় 40% মানুষ হচ্ছে, 40% হচ্ছে যে ল পাইছিল। ওরা হচ্ছে, আর বাকি 60% হচ্ছে রিটেনে ফেল বা হচ্ছে যে গায়েব হয়ে গেছে, এমনি গায়েব হয়ে গেছে, ভর্তি হয় না। তো বাকি 60%-এর মধ্যে এই 60% এই ফিল আপ করছে হচ্ছে বাকি পজিশন গুলো, যেখানে শুধু এমসিকিউ তে পরীক্ষা হলে 1 থেকে 100-র ভিতরে এরা শিওর শিওর ল বা ল্যান্ড ল পাইতো, ল বা ল্যান্ড ল পাইতো। কিন্তু
এই রিটেন আসার পরে এই 60% গায়েব হয়ে গেছে। এখন বুঝলা যে রিটেন আসার পরে কি হয়েছে বা কি ধরনের পরিবর্তন ঘটছে। যাদের হচ্ছে শিওর ল পাওয়ার কথা ছিল এরা হচ্ছে যে এখন অন্যান্য সাবজেক্টে পড়তেছে। আমার থেকে একজন আছে টপ 15-র ভিতরে পজিশন, সরি 20-এর ভিতরে পজিশন। এখন একজন না অনেকজন আছে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সে পড়তেছে বা বিভিন্ন অন্যান্য সাবজেক্টে পড়তেছে, যেগুলো হচ্ছে যে বি ক্যাটাগরি সাবজেক্ট। সাবজেক্ট খারাপ না, মানে বি ক্যাটাগরি সাবজেক্ট আর কি। মানে তো একটা মেরিট লিস্ট থাকে, যে চয়েস লিস্ট থাকে, যে ফার্স্টের এ ক্যাটাগরি সাবজেক্ট কোনগুলো, ল, তারপরে হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে যে ইকোনমিক্স। তো এগুলো হচ্ছে এ ক্যাটাগরি সাবজেক্ট। আয়ারও ধরা যায়। আর বি ক্যাটাগরি সাবজেক্ট কোনগুলো, এই যে পলিটিক্যাল সায়েন্স, তারপরে হচ্ছে যে সোশ্যালজিকেও ধরা যায়, এরকম সাবজেক্ট গুলো হচ্ছে বি ক্যাটাগরি সাবজেক্ট। আর সি ক্যাটাগরি তো আছে যারা শিক্ষা ক্যাডার আছে। আবার ডি ক্যাটাগরিও আছে যেগুলো হচ্ছে যে ভাষা রিলেটেড সাবজেক্ট। এক একটা ক্যাটাগরি এ করা হয় আর কি। তো এই হচ্ছে বিষয়, দেখো 100 থেকে হচ্ছে 200-র ভিতরে 31% ছিল। আবার 201 থেকে 300-র ভিতরে হচ্ছে 12% ছিল, 12.31%। তো এই পার্সেন্ট গুলো বোঝার মাধ্যমে তুমি এটা বুঝতেছো যে তুমি যখন তোমার পজিশনটা এগুলোর মধ্যে থাকবে, অর্থাৎ 1 থেকে 100-র ভিতরে থাকবে, তখন তুমি দেখো কত পার্সেন্ট নিশ্চিত করতে পারতেছো। আবার 100 অর্থাৎ 200-র ভিতরে থাকলে তোমার মধ্যে একটা, 200 বা 300-র ভিতরে থাকলে তোমার মধ্যে একটা আলাদাই কাজ করবে, যে তুমি মানে রিটার্নটা কোনো কোনো মতে হচ্ছে যে রিটার্ন যদি তুমি এই 20-এর উপরে বা 20-এর উপরে না আরেকটু পাইতে হবে। কারণ এইখানে দেখা যাচ্ছে যে 600 পজিশন নিয়ে রিটেনে 25 পায় হচ্ছে যে ল পায় বসছে। ল বা ল্যান্ডলর্ডের মধ্যে একজন ছিল আর কি, আমার মনে নাই স্ট্যাটিস্টিক্সটা। তো এই হচ্ছে বিষয়। তারপরে যদি একটু দেখি, এই যে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো যদি তোমাদের মনে হয় যে না এটা দেখা দরকার, তার মাধ্যমে আমার র্যাঙ্ক গুলা দেখতে পারবো। এখন টপ 500-র ভিতরে মানে এখানে যে দেওয়া হয়েছে যে এই টপ 500-র ভিতরে হচ্ছে 93% ছিল, আর বাকি 500 থেকে 800-র ভিতরে ছিল বাকি 7%। মানে সাড়ে 6.2 1% আর কি, 15 মানে যেটা আর কি। দশমিকের পরে তো আবার সংখ্যা গ্রহণ করতে হয়, আলাদাভাবে বলতে হয় আর কি। তো এটা হচ্ছে যে একটা সামারি দেওয়া, যদিও সামারিটা পড়ার দরকার নেই। টপ যেখানে অধিকাংশ টপ 70 বা 80-র ভিতরে হচ্ছে ল থাকতো, কিন্তু এখানে পরিবর্তন হয়েছে এটাই তো। এখন হচ্ছে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, এটা তো তোমাদের জানতে হবে। যেহেতু ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু পরীক্ষা এখন হচ্ছে যে ওই বন্যার কারণে বা পরিস্থিতি একটু কন্ট্রোলের বাইরে থাকা হয়, তাহলে হচ্ছে যে এখন তোমাদের জানুয়ারিতে হতে পারে। কিন্তু আমি এগুলো নিয়ে টাইম নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এটা আমার উপরে ডিপেন্ড করতেছে না, এটা প্রশাসন সম্পূর্ণ ডিপেন্ড করবে, বা রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশাসন আছে তারা তো একদম অটোনোমাস, সো তাদের উপরে ডিপেন্ড করবে। এখানে হচ্ছে যে যারা একান্ত মানে রিটেনে অনেক দুর্বল, রিটেনে দুর্বল, এমসিকিউ তে মোটামুটি, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে এমসিকিউ হচ্ছে যে 75% তোমার প্রিপারেশন নিতে হবে, আর রিটেন হচ্ছে 25%। রিটেন হচ্ছে 25%। আর তুমি বুঝবা কেমনে যে তুমি দুর্বল কিনা, তুমি যখন একটা বাক্য লিখতে যাইবা তখন যখন তোমার হাত কাঁপে বা শরীরও কাঁপে, তাহলে তুমি বুঝবা যে তুমি একান্তই দুর্বল। তখন তোমার ওই মেডিসিন ইউজ করতে হবে, যে মেডিসিন হচ্ছে 25%। নিজেকে হচ্ছে যে অভ্যস্ত রাখা আর কি। হাত কাঁপলে হবে না, শরীরও কাঁপলে হবে না, একদম স্ট্রং হয়ে বসতে হবে। লিখতে হবে, প্রচুর লিখতে হবে, প্রচুর করতে হবে। দিস্তার পর দিস্তা কাদা তোমার সাইড করতে হবে। তো এমসিকিউ তে তোমার 75% আর রিটেনে হচ্ছে 25%। এটা হচ্ছে যে প্রিপারেশন। আবার কারো ক্ষেত্রে একটু হতে পারে যে 80% নিবা আর 20% নিবা, আবার কারো ক্ষেত্রে 90% এমসিকিউ তে দুর্বল, তাহলে 10% রিটেন নাও। এরকম তো বহুত আছে যে ইংলিশ প্রচুর লিখতে পারে, ইংলিশ প্রচুর লিখতে পারে কিন্তু জিকে পারে না, তাহলে তুমি এমসিকিউ, বাংলা পারে না, জিকে পারে না, তাহলে তার ক্ষেত্রে সাজেশন থাকবে হচ্ছে যে ওই এমসিকিউ দিকে ফোকাস করো। মানে এটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কোনটাতে সবল কোনটাতে উইক, ওইটার উপরে ডিপেন্ড করবে। এখন হচ্ছে এমসিকিউ তে ভালো পজিশন নিশ্চিত করা, পাশাপাশি প্রতিদিন হচ্ছে যে রিটেনে চর্চা করা উচিত। এখন আমি যেটা বলবো এটা হচ্ছে যে নিজে নিজে যদি প্রস্তুতি নিতে চাও তাহলে কি কি করা উচিত। আমাদের সময় তো সবচেয়ে লাস্ট পজিশন ছিল রিটেনে 748তম। যে এই রিটেনের বলতে মানে ওই 748তম মেরিটের যে একজন ছিল, সে হচ্ছে যে রিটেনের মাধ্যমে লো পাইছে। এখন বুঝো যে 748তম মেরিট থেকেও লো পাইতে পারে, এটা কেমনে সম্ভব। এখন রিটেন কিন্তু তোমার মূল ঘুরাই দিতে পারে তুমি যদি রিটেনে স্ট্রং হও। 748তম মেরিট নিয়েও সে লো পেয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট পজিশন ছিল, এর বাইরে আর কেউ লো পায় নাই।
এই হচ্ছে বিষয়। এখন আমি যেটা বলতেছি এটা হচ্ছে যে কোনো কোর্স বা হচ্ছে নিজে নিজে একদম নিজে নিজে পড়ার ক্ষেত্রে আসবে। যাদের অনেকে হচ্ছে যে একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে বা ফাইন্যান্সিয়ালি আনস্টেবল, তাদের ক্ষেত্রে একটু বলি। আর এরা হচ্ছে যে এই নিয়মগুলো ফলো করবা, আর বাকিরাও ফলো করবা। এখন পর্যন্ত যারা কোর্সে ভর্তি হয় না, কোর্সে ভর্তি হতে বলতেছি এমন না, কোর্সে ভর্তি হয় না কিন্তু পরবর্তীতে ভর্তি হবে, তাদের ক্ষেত্রে এই যে ভর্তি যখন হবে এর আগ পর্যন্ত এই প্রিপারেশন গুলো এইভাবে হচ্ছে যে নিজেকে হচ্ছে স্ট্রং করবো। রিডিং হ্যাবিট তো বুঝো, 10 থেকে 15 মিনিট কোনো একটা জিনিসের উপর পড়া, এটা হচ্ছে রিডিং হ্যাবিট। যদিও 10 থেকে 15 মিনিট না, সময়টা আরেকটু বাড়াতে হবে, এটা আমি ফার্স্টের দিকে বানাইছিলাম আর কি। এটার ক্ষেত্রে তুমি নিউজ পেপার, ম্যাগাজিন, আর্টিকেল, কোনো একটা জায়গার আর্টিকেল পড়তে পারো বা শর্ট এসে যেগুলো আছে এগুলো রিডিং করতে পারো। তো এখানে তোমার সুবিধা হচ্ছে যে ভোকাবুলারি যেটা আছে ভোকাবুলারিটা পাবা, আর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার মাথায় আসবে। তুমি যখন সচরাচর, তুমি যখন কোনো একটা জিনিসে ডুবে থাকবা বা হচ্ছে যে কোনো একটা জিনিসের মধ্যে যখন তোমার বেড়ে ওঠা থাকবে, তখন কিন্তু তোমার সেই জিনিসটার প্রতি অভ্যস্ততা থাকবে। তো যখন সচরাচর তুমি যদি সচরাচর ইংলিশে কথা বলো, তা এই ইংলিশে কথা বলা মানুষের সাথে থাকো, তাহলে তুমি কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ গুলো আয়ত্ত করতে পারবে, এরকম বিষয় আর কি। তুমি নিউজ পেপার, ইংলিশের নিউজ পেপার বা ম্যাগাজিন, তারপর আর্টিকেল, এগুলো পড়লে কিন্তু মাথার মধ্যে অলওয়েজ এই যে এগুলো আসবে। যেমন হঠাৎ করে একটা মিনিং তুমি পারতেছো না, তো ওই মিনিংটা জানার জন্য তুমি সার্চ দিলা, এই মিনিংটা তুমি জানতেছো, পরবর্তীতে যখন এটা আসবে তোমার মধ্যে খেয়াল খাবে যে এটা তো আমি আগে পড়ছিলাম, এটার অর্থ হচ্ছে এটা। এভাবে হচ্ছে যে ভোকাবুলারি পার্টটা তোমার স্ট্রং করতে হবে। আরেকটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, যেগুলো যেমন টেন্স অনুসারে এটা বসছে, এটা পেসিভ হয়েছে, এটা অ্যাক্টিভ হয়েছে, তো কোনটা অ্যাক্টিভ কোনটা পেসিভ এটা মাথায় আসবে। ধীরে ধীরে এভাবে কিন্তু তোমাদের মধ্যে একটা আহ, যে একটা ভয়টা হচ্ছে দূরে যাবে। আরেকটা হচ্ছে যে সেন্টেন্স নিয়ে মানে ইনস্ট্যান্ট কিছু দিলে তুমি লিখতে পারবা, তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি আসবে যে এরকম ভাবে স্ট্রাকচারটা নিতে হবে, এরকম ভাবে নিতে হবে, এগুলো আসবে। সবাই কি বুঝতেছো কিছু? কারোর কোনো কমেন্ট নাই? সবাই নীরব? হ্যালো? সবাই কি বুঝতেছো? একজন বললে তো হবে না, একজন বললে হবে না, মোটামুটি একটা রেসপন্স চাই। আমি কিন্তু ক্লাস নিতেছি না, আমি মোটামুটি হচ্ছে যে একটা সেশনের মতোই। এটা হচ্ছে তোমার তুমি একটা পরিবেশ সম্পর্কে জানোই না, তুমি সেই পরিবেশে নিজেকে খাপ খাওয়াইতে যাইতে গেলে তোমার একটা সমস্যা হতে পারে। তো আমি বলতেছি যে রিটেনটা কেমন ভাবে আগায়, পরবর্তী ক্লাস তুমি তার উপর পাবে যে প্রশ্ন প্যাটার্নের উপর, তখন হচ্ছে একটা ক্লাস, কারণ প্রশ্ন প্যাটার্নটা কেমন থাকে এগুলা বিশ্লেষণ করা কিন্তু একটা ক্লাস তখন থাকবে। আর কোর্সের অধীনে তো যেগুলো ক্লাস থাকবে এগুলোর মধ্যে তো ডিটেলস থাকবে, যেহেতু 38টা ক্লাস, বেসিকের উপর ক্লাস থাকবে। দুইজন মাত্র বলছে, অন্যরা কি বুঝতে পারে না নাকি? সব জায়গায় দুর্বল থাকলে হচ্ছে যে আমি বললাম 75% প্লাস হচ্ছে 25% স্ট্রং থাকতে হবে। আচ্ছা, কিউএনএ, এটা কিউএনএ সেশন হয়ে যাচ্ছে, আমি আগে মাঠটা শেষ করি। তো ভোকাবুলারি আর হচ্ছে ফ্রেজ ব্যাংক, ভোকাবুলারি আর ফ্রেজ ব্যাংক মানে কি? ভোকাবুলারি আর ফ্রেজ ব্যাংক হচ্ছে যে প্রতিদিন 5টা করে পড়তে পারো তুমি, প্রতিদিন হচ্ছে আলাদাভাবে একটা বই থেকে 5টা করে ভোকাবুলারি পড়তেছো। আর ফ্রেজ ফ্রেজ হচ্ছে যে কঠিন কঠিন, এই প্লে এ ক্রুশিয়াল রোল, ক্রুশিয়াল ইউজ করা, ইম্পর্টেন্ট এর জায়গায় ক্রুশিয়াল ইউজ করা, এগুলো হচ্ছে যে তোমার লেখাটাকে স্মার্ট করে, ঠিক আছে, লেখাটা স্মার্ট করে প্লাস হচ্ছে স্মুথ করে। কারণ টিচার যখন সবার খাতার মধ্যে ইম্পর্টেন্ট পাচ্ছে, তোমার খাতার মধ্যে ক্রুশিয়াল পাচ্ছে, তখন কিন্তু টিচারের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করবে। খাতা যে নাম্বার, খাতার জন্য হচ্ছে আলাদাভাবে কমিটি গঠন করা হয়, ওদেরকে হচ্ছে ডিরেকশন দেওয়া হয় যে এত মার্ক দেওয়া হবে, এত এ করা হবে, এত ডিডাকশন করা হবে। তো সবগুলা কিন্তু একটা আহ রুলের উপরেই চলে আর কি। কিন্তু টিচার, এই খাতাগুলা কিন্তু টিচারের উপরে ডিপেন্ড করে। টিচার যদি 1 নাম্বার কমায় দেয় তাহলে কিন্তু তুমি এই খাতাগুলো রিচেক দিতে পারবা না। কারণ এটা বোর্ড পরীক্ষা না যে তুমি আবেদন করবা তোমার খাতা আবার দেখাবে, এরকম কিন্তু না। এডমিশনে যদি সাপোজ তুমি পাস করার যোগ্য ছিল কিন্তু ফেল আসে, কিন্তু কিছু করার নেই, সো নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, বাপ মা দোয়া লাগবে, সবকিছু লাগবে কিন্তু, এগুলা কিন্তু একান্ত মানে একদম প্রয়োজন। সো বুঝছোই তো যে বিষয়গুলা কি। তুমি দেখছো যে তুমি মানে তুমি সব সময় ভালো করতেছো, কিন্তু যাই দেখলা যে তোমার এক্সামে ফেল আসছে, কিছু করার নাই। ভাই তুমি কার কাছে যাবা? এখানে প্রশাসন কোনো সময়ও করবেন না। এটা সম্পূর্ণ টিচারের উপরে ডিপেন্ড করে। সো হচ্ছে যে আমি যেগুলো বলতেছি আর কি, স্মার্ট স্মার্ট ওয়েতে লেখা লিখতে হবে, প্লাস হচ্ছে যে
যারা পরিশ্রম করে এরা ফেল করবে না, এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন, মানে চিরন্তন সত্য। তো অন দা আদার হ্যান্ড ইউজ করা, এই যে এগুলা, ইট ইজ কোয়াইটলি বিলিভ দ্যাট, এই যে এইগুলো আছে এগুলা কিন্তু হচ্ছে যে একটু স্মার্ট। এখন হচ্ছে যে টেমপ্লেট বেসড, টেমপ্লেট বেসড রাইটিং প্র্যাকটিস, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে একটা কোনো একটা স্ট্রাকচারের উপর লেখা, আমি তো বললামই। যদিও আমাদের কোর্সের অধীনে যেগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে যে টেমপ্লেট বেসড রাইটিং না, এটা হচ্ছে যে আলাদাভাবে দেওয়া হয়, বিজিএস এর বিভিন্ন প্রশ্ন থেকে আমি এগুলো কালেক্ট করে দিচ্ছি তোমাদের। আর টেমপ্লেট বেসড হচ্ছে যে ওইটা হচ্ছে যে তুমি নিজে একটা চিন্তা করলা, যেমন বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি রেইনি ডে সম্পর্কে লিখলা, এটা হচ্ছে এরকম একটা, বা হচ্ছে যে তোমার দৃষ্টিতে যেগুলো আসলে এইগুলা সম্পর্কে একটা লেখা, এটাও তুমি লিখলে তোমার মধ্যে একটা ভালো একটা মানে রাইটিং এর কোয়ালিটি আসবে আর কি। এটা হচ্ছে বিষয়। তো ডেইলি রাইটিং প্র্যাকটিস যেটা বললাম, দিনে প্রতিদিন লেখা, 100 বা 150 ওয়ার্ডের মধ্যে লেখা, সময় ধরে লিখতে হবে, সময়, এই টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা বড় বিষয়। যেগুলো অনেকে আছে দেখবা পরীক্ষার হলে সময় মাফিক লিখতেই পারে না। তুমি 30 মিনিট রাখছো এসে লিখবা, 30 মিনিট রাখছো হচ্ছে যে এসে, আর একটা রাখছো হচ্ছে রিডিং কম্প্রিহেনশন লিখবা। পরে দেখা গেছে যে তুমি রিডিং কম্প্রিহেনশনে 40 মিনিট গেছে, মানে তুমি লিখতেই পারছো না, তোমার তো আগে কভার করতে হবে, তারপর 20 মিনিটে তোমার এসে কভার করতে হবে। সো টাইম ম্যানেজমেন্ট একটা বড় বিষয়, এই টাইম ম্যানেজমেন্ট, যেমন আমাদের মডেল টেস্ট 15টা হবে, তারপরে উইকলি টেস্ট আছে 12টা, আর তিনটা এই সরি উইকলি টেস্ট, হ্যাঁ 12টা, আর তিনটা হচ্ছে মান্থলি টেস্ট। এগুলা দেওয়ার পরে হচ্ছে যে তুমি অটোমেটিক্যালি টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় হয়ে যাবে। যদি অনেকে এআই দেখে লেগে, তো ওটা নিজের মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা আর কি। আনসিন প্যাসেজ প্র্যাকটিস, আনসিন আনসিন প্যাসেজ তো আসবেই, মানে এখানে যে প্যাসেজটা থাকবে, যে রিডিং কম্প্রিহেনশন, একটা এত বড় প্যাসেজ থাকবে, এটা এই ফ্রি ক্লাস 2-তে দেখানো হবে যে প্যাসেজ গুলা কেমন থাকে। তো এই প্যাসেজ গুলা দেখার জন্য আমি বলতেছি যে নিউজ পেপার পড়তে হবে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে যে থিঙ্ক ইন ইংলিশ, ইংলিশে কিছু চিন্তা হয়, যেমন বাংলাতে চিন্তা করতেছো ইংলিশে লিখতেছো, তুমি বাংলাতে একটা জিনিস চিন্তা করার সময় ইংলিশে লেখা, এটা হচ্ছে যে থিঙ্ক ইন ইংলিশ, এটা হচ্ছে মেন্টাল প্র্যাকটিস। ওটা তোমার করতে হবে, কারণ তুমি যখন চিন্তা করবা, তুমি তোমার ভাষায় চিন্তা করবা, তখন তুমি ইংলিশে নিবা। ঠিক আছে, এরকম আর কি, এটা হচ্ছে যে ইনস্ট্যান্ট সেন্টেন্স মেকিং যেটাকে বলা হয়। তারপর হচ্ছে কমন টপিক, কমন টপিক কি আছে, আইডিয়া বিল্ড আপ করা, যেমন এই টপিক গুলোর উপর সবসময় প্রশ্ন আসে, যেমন টেকনোলজি নিয়ে খুব চলতেছে, তারপর এটাও অ্যাড করা যায়, এই যে মানে ইউক্রেন রাশিয়া এগুলা, তো যেগুলা হচ্ছে রিসেন্টলি খুব চলতেছে, এগুলোর উপর সোসাইটির উপরে চলতেছে, ইয়ুথ মানে হচ্ছে যৌবন, যে এই যুবকদের যে অ্যাক্টিভিটি, এগুলোর উপর চলতেছে, এডুকেশন মোরালিটি এগুলোর উপর চলতেছে। তো তোমার লেখার সময় এগুলা যাতে একটু প্রায়োরিটি পায় আর কি। অন্য অন্য বিষয়ে লিখো, সমস্যা নেই, কিন্তু এগুলার উপরে সাধারণত প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে এগুলোর উপরে বেশি আসতেছে এসেগুলা। ইরোর চেকিং হ্যাবিট, এটা হচ্ছে যে তুমি পারবা না, মানে তুমি তোমার ভুল ধরতে পারবা না, এটাই স্বাভাবিক। সেটার জন্য একজন টিচারের দরকার বা একজন মেন্টরের দরকার। যদিও আমি আমার কথা বলতেছি না, এটা হচ্ছে যে তোমার এআই আছে, এআই এর যুগ, যেহেতু তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারো, বা হচ্ছে যে যদি একান্ত মানে একদম প্রয়োজন মনে হয়, তাহলে আমার ইনবক্সে দিয়ে রাখো, আমি চেষ্টা করব যদি আমার সময় থাকে, কারণ আমিও তো একজন স্টুডেন্ট তোমাদের মতো, সময় থাকে তাহলে ইনশাল্লাহ দেখে দেবো। এটা হচ্ছে যে তুমি রেগুলার যে লিখতেছো, এই লেখাগুলা কার দ্বারা যাচাই করবা, যাচাই করার জন্য তো একজন লোক লাগবে। তো লোক লোক হলেই তো হবে না, একজন দক্ষ লোক লাগবে, বা যে হচ্ছে যে এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে যাইতে হবে। এটার জন্য হচ্ছে যে আমাদের কোর্সে যদিও মাঝে মাঝে হচ্ছে যে রাইটিং এর, মাঝে মাঝে না রেগুলারই দেওয়া হইতো, এখন হচ্ছে যে একটু ব্রেক, কারণ আমার সামনে এক্সাম ছিল, তাই এই জন্য দেওয়া হচ্ছে না আর কি। তো ভর্তি হওয়ার পরে এই যে ক্লাস শুরুর আগ পর্যন্ত এটা হবে আর কি। তারপর হচ্ছে মডেল আনসার, এই মডেল আনসারটা কি, মডেল আনসারটা হচ্ছে যে আইডিয়া এক্সপ্রেশন, তারপর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, এগুলা দেওয়া আর কি। এটা স্মার্ট, এটা বেশি একটা লাগবে না। এখন মেইন কথা কি হচ্ছে যে এটা হচ্ছে উপরে যেগুলো বললাম, সেটা হচ্ছে যে তোমার রিটেন, মানে তুমি নিজে পড়ার ক্ষেত্রে, আমি একটু তাড়াতাড়ি বলতেছি কারণ সময়টা একটু কম আর কি। মেইন কথা হচ্ছে যে তোমার এই ল আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে তোমার যদি দুর্বল থাকো, তাহলে নিউজ পেপার কেন পড়বা। এখন অনেকে প্রশ্ন থাকে, ভাই আমি নিউজ পেপার কেন পড়বো, আপনি অন্যান্য কথা বলে আমি অন্যান্য টপিক গুলো সবগুলো মুখস্থ করে ফেলবো, কিন্তু নিউজ পেপার পড়ার তো কোনো মানে আসে না। নিউজ পেপার পড়ার একটাই কারণ হচ্ছে আনকমন যে জিনিসগুলো থাকবে, আনসিন যে থাকবে, এটা কখনোই তুমি কমন পাবা না, আমি বলে দিলাম কখনোই কমন পাবা না। যদি প্রশ্ন আউট হয় তাহলে অন্য বিষয়, প্রশ্ন আউট জীবনও হবে না এগুলাতে, কোনো সময় প্রশ্ন আউট হয় না, যেহেতু একটা ইউনিভার্সিটি সম্পূর্ণ অটোনমাস, এটা কোনো পলিটিক্যাল
পলিটিক্যাল কোনো কিছু চাপ থাকে না এটার উপরে। সো এগুলো হয় না। তো এটা হচ্ছে যে একটা বিষয় যে নিউজ পেপার কেন পড়বা, নিউজ পেপার পড়ার একটা অন্যতম কারণ, তুমি যখন এই আর্টিকেল গুলো দেখতেছো, তুমি যখন রিডিং গুলো পড়তেছো, তখন তো তোমার মধ্যে হচ্ছে যে আনসিন নিয়ে একটা ধারণা সৃষ্টি হচ্ছে। যেমন অনেকে অনেক কিছু লেগে, যেমন ঢাকা ইউনিভার্সিটি টিচাররা লেগে, তারপর রাজশাহী ইউনিভার্সিটির টিচাররা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির ম্যাক্সিমাম টিচাররা লেগে, তোর বাইরের অনেকে আছে যে বাংলাদেশের প্রবাসী যারা, এরা লিখে ইংলিশের যে কলাম গুলো আছে এগুলা পড়তে হবে, এগুলা বেশি বেশি দেখবা। এগুলো ভোকাবুলারি স্ট্রং করবে, প্লাস হচ্ছে সেন্টেন্স মেকিং, এই যে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো, এইগুলো কোনো আলোচনা করবো। তো ভোকাবুলারি বৃদ্ধি পায়, এই যে নতুন নতুন শব্দ পাইতেছো। যেমন প্রশ্ন আমাদের যে 25-26 সেশনের যে প্রশ্নটা থাকবে সেটা দেখানোর সময় তুমি সবকিছু বুঝতে পারবে। তো ভোকাবুলারি পাইতেছো, ফ্রেজ এন্ড এক্সপ্রেশন, ফ্রেজ ও এক্সপ্রেশন পাইতেছো। এক্সপ্রেশন দেখা যায় মানে কোন কোন অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে, মানে ভাবটা কেমন, এগুলা দেখতে পারতেছো। তো এগুলা যা এসে আর ট্রান্সলেশন কম্প্রিহেনশন কাজে লাগবে, দেখছো? এখানে কিন্তু আমি সুন্দর করে লিখে দিচ্ছি। এবং রিটেন কে তোমার স্মার্ট করে দেবে, রিটেনে তুমি আরো স্মার্ট হয়ে যাবে তোমার লেখার সময়। যে মানে টিচার হাজার হাজার খাতার মাঝে স্মার্ট খাতাটাকে খুঁজে বের করবে, এটা কিন্তু নিয়ম। টিচার কিন্তু এই উল্টা পাল্টা বগিচগি খাতা কিন্তু দেখবে না, টিচার কিন্তু ভালো খাতা কি খুঁজবে, যে সবসময় প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা স্মার্ট স্টুডেন্টকে খুঁজে। এই হচ্ছে যে আন্তাজি পোলাপান খুঁজে না আর কি, ওরা স্মার্ট স্মার্ট খুঁজবে যে কোনো। যেহেতু একটা স্মার্ট ডিপার্টমেন্ট, একটা এই রয়্যাল ডিপার্টমেন্ট, তো এখানে হচ্ছে যে স্মার্ট স্টুডেন্ট গুলাকে হচ্ছে ওরা খুঁজবে। এটা হচ্ছে একটা বিষয়। সেন্টেন্স স্ট্রাকচার উন্নত হবে, মানে নিউজ পেপার পড়লে কি কি হবে এটার গুরুত্ব দিচ্ছি। সেন্টেন্স স্ট্রাকচারটা তোমার উন্নত হবে, সঠিক গ্রামার তুমি পাবা, তারপর হচ্ছে সেন্টেন্স ফরমেশন যেগুলা এগুলা পাবা। আর আমাদের 7 মিনিট থাকবে, যদি ওইটা শেষ হয়ে যায় তাহলে হচ্ছে যে আবার আরেকটা লিঙ্ক দিয়ে দিব, কারণ এটা যে পিডিএফটা নিলাম সেই পিডিএফটা সম্পূর্ণটা শেষ না করলেও একটা অংশ শেষ করতে হবে। কারণ নিচের দিকে আমাদের কেরিয়ারে থাকবে, আর কেরিয়ার বিষয়ে হচ্ছে যে দুইটা শর্টে দুইটা বললেই চলে। আর কারণ কেরিয়ার নিয়ে হচ্ছে আমার 25টা পয়েন্ট আছে, 25টা পয়েন্ট লাগবে না। নোটারি পাবলিক কি জিনিস তোমরা বুঝবা না, লিগ্যাল অ্যাডভাইজার বুঝতে পারো কিন্তু নোটারি পাবলিক বুঝবা না। তারপরে হচ্ছে যে বাইরের দেশে যাওয়ার যে বিভিন্ন প্রসেস আছে, লিগ্যাল এইড, এইগুলা তো তোমরা বুঝবা না, এগুলা নিয়ে আলোচনা করলে সময় যাবে আর কি। তো রিডিং এর স্পিড হবে এবং কম্প্রিহেনশন স্কিল বৃদ্ধি পাবে। এখন তুমি দেখতেছো 30 লাইনের একটা কম্প্রিহেনশন তোমার পরীক্ষার হলে আসছে, তুমি পড়তেই 15 মিনিট লাগাই দিছো, তাহলে কি তোমার হবে? এই যে 15 মিনিট তোমার লাগছে, 15 মিনিটের মাধ্যমে তুমি অলরেডি আর 45 মিনিট পাচ্ছ, 45 মিনিটে তুমি কভার করতে পারবে না। সো এই যে রিডিং এর যে স্পিডটা, এই স্পিডটা আনার জন্য রিডিং তো তুমি করতেছো, কিন্তু মানে আন্তাজি বললে তো হবে না, তোমার তো বুঝতে হবে, বোঝার সাথে সাথে তোমার পড়তে হবে। তো এই যে স্পিডটা, এই স্পিডটা আনার জন্য তোমার নিউজ পেপারের সাথে একটা কানেকশন রাখা লাগবে। তো নিউজ পেপারের সাথে কানেকশনটা রাখলে তোমার এটা হবে আর কি। এখন আরেকটা কথা এখানে কিন্তু আমি বলি না, যে এটা হচ্ছে যে ভালো না থাকার কারণ হচ্ছে যে রিটেনে ভালো করতে না পারার কারণ ইংলিশ ভাষার সাথে নিয়মিত সংযোগ না থাকা। ইংলিশ ভাষার সাথে সংযোগ রাখতে হবে, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো তোমার ইন্টারন্যাশনালি স্ট্রং হইতে হবে। এখন হচ্ছে এসে ও রাইটিং এর মান উন্নত করে, আচ্ছা নিউজ পেপারে কিন্তু ভাষা কিন্তু এই যে অন্যরকম একটু ভাষা থাকে, যেমন এআই এর ভাষা কিন্তু উন্নত ভাষা। তো এরকম ভাষা আর কি, ভাষা ও উপস্থাপনা অনুসরণ করার পরিপক্কতা আসে, তো এটা হচ্ছে যে একটা বিষয়। তো এরকম ভাবে তুমি যদি রেগুলার পড়ো, রেগুলার, তাহলে তুমি হচ্ছে যে আরেকটা বিষয় আমি বলি, এডমিশনের রেগুলারিটি মেনটেন করতে হবে, মানে কনসিস্টেন্সি যেটাকে বলা হয়। তো এটা মেনটেন করে চলতে হবে, না হলে কিন্তু তোমরা ধরা খাবা। যেমন একদিন হচ্ছে যে 5 ঘন্টা বললা, আরেকদিন দেখা যাচ্ছে 5 ঘন্টা মোবাইল টিপলা, আরেকদিন হচ্ছে 5 ঘন্টা ঘুমাইলা, তাহলে হবে না কিন্তু। 5 ঘন্টা পড়ছো মানে পরের দিনই 5 ঘন্টা পড়তে হবে। পড়াটা ঠিক রাখতে হবে, মোবাইল টিপা ওই গুলা চাপা যেগুলো থাকবে এগুলা ছাপতে থাকবে। মোবাইল চাপা যদি তুমি দেখা যাচ্ছে পড়া ঠিক থাকে, মোবাইল মোবাইল কেন, তুমি যদি রিলেশন করো তাহলে তো সমস্যা নেই। এটা নিয়েও বলবো গা, ধারা। কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই যে তুমি যে নিউজ পেপার পড়তেছো, এগুলা তো তোমার সাম্প্রতিক সময়। সো সাম্প্রতিক সময় সম্পর্কে একটা তোমার কনসেপ্ট আসতেছে, আর এসে যদি সাম্প্রতিক সময় সম্পর্কিত পড়ে, তাহলে তুমি সরাসরি লিখতে পারবা। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে একটা ধারণা আসছে, এটা হচ্ছে একটা বিষয় যে রিটেনে তোমার প্রতিদিন এই যে আমি বললাম 30 থেকে 40 মিনিট হচ্ছে যে নিউজ পেপার পড়ার অভ্যাস থাকতে হবে। এটা হচ্ছে যে আমার কোর্সের অধীনে যারা আছো তারা, আর যারা পরবর্তীতে ভর্তি হবে তাদের জন্য। ভোকাবুলারি হবে, রিডিং, রাইটিং, প্লাস হচ্ছে ওভারঅল ইংলিশের যে স্কিল গুলো থাকবে সবগুলো হচ্ছে দৃশ্যমান, ভিজিবল ডেভেলপমেন্ট, যেটাকে বলে ভিজিবল ডেভেলপমেন্ট আসবে ইনশাল্লাহ। আর তখন আমাকে নোট দিও, সমস্যা নাই, যে ভাই আমার তো এরকম ইমপ্রুভমেন্ট হয়েছে।
এখন হচ্ছে যে তোমাদের সবার রোগ, যে রোগগুলো হয় সাধারণত, যা যা পরিহার করতেই হবে, একদম করতে হবে বলতে করতেই হবে, যদি বলা লাগে আর কি। তো আইনের মতো রয়্যাল সাবজেক্ট পেতে এই জানুয়ারির আগ পর্যন্ত আমি ধরে নিলাম, কিন্তু ডিসেম্বরে হইলে তো কিছু করার নাই, তোমাদের তো কিছু করার থাকবে না, ওটা ওটা ওরা বুঝিয়ে দিবে। অপ্রয়োজনীয় প্রেম, অনেকে আছে রিলেশনে যুক্ত আছো বা রিলেশনের দিকে ধাবিত হচ্ছ, বা এই টাইমে কিন্তু রিলেশন আসবে, কত কিছু আসবে, বাধা বিপত্তি রিলেশন, এগুলা কিন্তু ভাই টেক করতে হবে। ভাই ও বোন দুজনেই বলতেছে, এই প্রেমিক প্রেমিকা যেগুলা থাকে না, এগুলা একটু সাইডে রাখো, কারণ চান্স না পাইলে এরা থাকবে না। আবার চান্স পাইলে ওরাই দেখবা এসে আরো ভিড়ে বসছে। তুমি আগে চান্স পাও, তুমি একটা পরিচয় ধারণ করো, দেন হচ্ছে যে এদের নিয়ে হবে। তোমার তোমার পরিচয়ই নাই, তাইলে দেখবে তুমি দাম পাইবা না। তোমার দাম পাইতে গেলে তোমার এগুলা হচ্ছে যে ছাড়তে হবে, এখন আপাতত ছাড়তে হবে। কিছু সময়ের দুঃখই পরবর্তী সময়, পরবর্তী যে লাইফটা আছে, ওই লং টাইম, ওই লাইফে তোমার শান্তি এনে দিতে পারে। ফোনে অযথা রিলস দেখে এরকম মানুষ খুব কমে আছে। অযথা রিলস দেখতেছো মানে মজা পাচ্ছ তো দেখছো, কিন্তু এগুলা করা যাবে না। এই ফোন যেটা আছে এটা এটা বাদ দাও। কোর্সে যদি বলতে থাকো তা কোর্স ব্যতীত ফোন হাতে নিবা না। কারণ কোর্স করার সময় অনেকে দেখবে 1 ঘন্টা কোর্সের জন্য 1.5 ঘন্টা খাইয়ে দিতেছে হচ্ছে আরো এক্সট্রা, ইউটিউবে রিলস দেখতেছে, ইনস্টাতে রিলস দেখতেছে। এখন তো অনেক ধরনের চুর বার হয়েছে, যে ফোন চোর আর কি, যে ওরা ফেসবুকে রিলস না দেখে ফেসবুক আইডি ডিএক্টিভ করে দিয়ে ইনস্টা চালু করছে, ইনস্টাতে রিলস দেখে, যাতে কেউ না বুঝে। এগুলা করা যাবে না, এগুলা নিজের ক্ষতি। বাপ মা যে তাগিদ দিয়ে টেবিলে বসায়, এটা কিন্তু বাপ মা তোমার জন্যই বসাচ্ছে, কারণ ওরা পরবর্তী 30 বছর পরে ওরা থাকবে না, কিন্তু তুমি থাকতেছো। তোমার লাইফটা, যে তোমার যে পরবর্তী প্রজন্ম, তুমি যাতে সুখে থাকতে পারো সেই জন্যই হচ্ছে বাপ মা তোমার উপরে একটা প্রেশার ক্রিয়েট করে, যে বাবা পর, মা পর। কারণ হচ্ছে যে পরবর্তী লাইফে তোর 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 উপরে ডিপেন্ড করবে, এটা সম্পূর্ণ তোর। সো ওরা বাপ মা কখনো খারাপ চায় না, এটা সবসময় মাথায় রাখ। ফোনে অযথা রিলস দেখা যাবে না, সোশ্যাল মিডিয়া উদ্দেশ্যহীন স্ক্রল করা, যেমন ফেসবুকে নিউজ দেখার সময় উদ্দেশ্যহীন স্ক্রল করা, এগুলো করা যাবে না। বন্ধুদের সঙ্গে অতিরিক্ত আড্ডা দেওয়া বা ঘোরাফেরা করা, এগুলা তো অনেকেই করে। টোর মোর দেয়, টোর দিতে পারো, হ্যাঁ ঠিক আছে। মাসে একটা দিলা, যদি মাইন্ড রিফ্রেশ করা দরকার থাকে, এগুলা করো। গেম গেম খেলে এরকম আছে, বহুত আছে, যে ফ্রি ফায়ার আসক্ত দেখবে চোখের উপরে নিয়ে ধরে রাখছে, যদিও আমি আগে ছিলাম। তো এইগুলা ছাড়তে হবে, মানে ছাড়ার জন্য যে একটা মেন্টালিটি, ওইগুলা রাখতে হবে। গেম টেম, তারপরে হচ্ছে অতিরিক্ত খেলাধুলা বা বিনোদনে ব্যয় করা, যেমন অনেকে আছে টিকিট খেলতে গেলে 10 ঘন্টা খেয়ে দেয়। এইগুলা করা যাবে না। কিন্তু হ্যাঁ, খেলতে পারো, সপ্তাহে একদিন খেললা, তবে এগুলা এখন অ্যাভয়েড করতে হবে। চান্স পাওয়ার পরে বহুত খেলার টাইম পাবা। রাত জেগে প্রয়োজনীয় কাজ করা, এগুলো একটু কম করার চেষ্টা করো, মাথার উপরে চাপ আসতে পারে। যারা এডমিশন ক্যান্ডিডেট তাদের বলতেছে, পরবর্তী লাইফটা হবে এইগুলোর উপরে চিল হবে, মানে এই যে এগুলা বলতেছি না, যেগুলো এখন অ্যাভয়েড করার কথা বলতেছি, পরবর্তী লাইফ মানে পরবর্তী চান্স পাওয়ার পরে তুমি এগুলোর উপরে রাজত্ব করবা, সবগুলোর উপরে। পড়াশোনা কালকে করবো বলে বারবার, এটা হচ্ছে প্রসকাস্টিনেশন, এটাকে কাল প্রেপণ মানে সময় ক্ষেপণ করা, এটাকে ইংলিশে বলা হয় প্রসকাস্টিনেশন। এগুলা করা যাবে না, এখন আজকে বসবো, এখনই বসবো, এগুলা বলা যাবে না।
সালামু আলাইকুম আবার। সবাই কি চারজনের হচ্ছে? আচ্ছা, সবাই কি একসাথে অ্যাড হতে পারে না? একটা বুঝি না, এত লেট করে কেন এক একজন? আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা যে প্রসকাস্টিনেশন, আমরা কি 8 নাম্বার পয়েন্ট পর্যন্ত ছিলাম? কেউ একজন বলো। সারাদিন তো খুব পড়ো, এখন দেখবা যে অনেকে সেশনে যুক্ত হতে পারবে না, যে বলবে যে ভাই আমার তো অনেক পড়া আছে, এগুলো সেশন তো বগি চগি। তুমি যদি নাই জানো, মোটিভেশন নাই নিও, বা আইন সম্পর্কে নাই বুঝো, তাহলে তোমার এই লাভ হবে না। তো 2 দিন পরে দেখবা এই পড়া যে এখন 2 মিনিটের জন্য চলে যাচ্ছে, এগুলো হবে না। কত নাম্বার পয়েন্ট পর্যন্ত ছিল দেখো তো একজন? 8 নাম্বার পয়েন্ট পর্যন্ত কি বুঝাইছিলাম? মানে তোমরা তোমাদের রেকর্ড কতটুকু পর্যন্ত ছিল? কেউ একজন বলো। হ্যালো। আচ্ছা, আমির খুব অ্যাক্টিভ বয়। আমির, তুমি ইনশাল্লাহ যদি লেগে থাকতে পারো, তাহলে তোমার তোমার মধ্যে একটা সিনসিয়ারিটি আছে, তারপর পাংচুয়ালিটি যেটা আছে, সবগুলো আমি দেখতেছি। তুমি ইনশাল্লাহ পারবা। পরামর্শ আজকে আর দেখো, আচ্ছা এগুলো দেখলেই বুঝতে পারবা। অকারণে বাইরে ঘোরাফেরা, তারপরে আমি যেটা বললাম যে একটানা মোবাইল হাতে নিয়ে বসে থাকে, এগুলা করা যাবে না। প্রয়োজনে প্রয়োজনের বেশি সিনেমা দেখা, আর এটা প্রয়োজনই নাই, সিনেমা দেখার দরকার নেই। তবে মাইন্ড যদি রিফ্রেশ করা লাগে একান্তই, তাহলে এগুলা করতে পারো। তারপরে হচ্ছে অনলাইনে চ্যাটিং করে, এগুলা যে প্রেমিক প্রেমিকাদের সাথে চ্যাটিং, এগুলা ত্যাগ করতে হবে। তারপর প্রতিদিন বই রিসোর্স পরিবর্তন হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তুমি আজকে অভিযাত্রী পড়ে হতাশ, কালকে তুমি বিচিত্রা পড়া শুরু করবা, এটা হবে না। একটা বই নিবা, সেটার উপরই যেটা হচ্ছে সর্বোচ্চ রিভিউ ভালো, সর্বোচ্চ রিভিউ পাইছে, সেই বইটা তোমার নিতে হবে। এখন রিভিউ কোনগুলা পাইছে তোমরা নিজেরা জানো। আমি কোনো বইয়ের হচ্ছে যে মার্কেটিং করতেছে, এটা আমি কিন্তু না। আমি আমার দিক থেকে বললাম যে সর্বোচ্চ ভালো মাস্টার বই আমার কাছে মনে হয়েছে, অনেক গোছানো একটা বই, প্রচুর প্র্যাকটিস আছে, আমি নিজে পড়ছি। সো সো আমি আমার দিক থেকে হচ্ছে যে আমি আমি সেই অনুযায়ী ফিড আউট ইনপুট যেমন দিলাম, আউটপুটটা তার থেকে বেশি পাইছে আমার মনে হয়েছে। তো এটা হচ্ছে একটা বিষয়। তারপরে হচ্ছে গুজব, নেগেটিভ আলোচনা, এগুলো বিতর্কের সময় নষ্ট করে, এগুলো হচ্ছে হয় না বেশি একটা। এই যে অনিয়মিত ঘুম, অনিয়মিত ঘুম যেটা অনেকের আছে, দেখবে 14 ঘন্টা 15 ঘন্টা ঘুম মারে, এইগুলা করা যাবে না। এই ঘুমের যে বিষয়টা, এটা কিন্তু ত্যাগ করতে হবে। ওই আন্তাজিকালি ঘুমাই বা এটা হবে না। ঘুমের ঘুমটা একটু কমাতে হবে। একজন বলছিল ঘুমের বিষয় নিয়ে, শ্রুতি মেবি, ওই আজকে অ্যাক্টিভ নেই। আচ্ছা, এটা আমাদের এটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, রেকর্ড তোমরা পাবে এটা। তারপরে হচ্ছে যে অনিয়মিত ঘুম ও অলস জীবন যেটাকে বলা হয়, এগুলো হচ্ছে যে ত্যাগ করতে হবে। তারপরে কি আছে যে নিয়মিত স্পষ্ট রুটিন ছাড়া দিন কাটানো, এগুলো করা যাবে না। যে কোনো অভ্যাস বা পড়াশোনার সময় হচ্ছে যে মনোযোগ নষ্ট করা, এগুলা করা যাবে না, এগুলো বাদ দিতে হবে। এখন হচ্ছে যে আইন জগতের কেরিয়ার নিয়ে আলোচনা। আচ্ছা, এটা এটা হচ্ছে যে একটু বড়ই, কিন্তু আমি যদি সংক্ষেপে বলি, এটার পরেই আমাদের শেষ সেশন যেটা থাকবে সেটা শেষ। পরবর্তী সেশনে থাকছে হচ্ছে আমাদের আহ প্রশ্ন ব্যাংক, যেটা 25-26 সেশন বা 24-25 সেশনে যে প্রশ্নটা, এই প্রশ্নের উপরে আলোচনা হবে, প্রশ্নের উত্তর কিভাবে করা হয়েছে, এগুলোর উপরে আলোচনা হবে। এখন আইন নিয়ে কেন করবো, বা আইন কেন, আইনের এত হাইপ কেন, আর এটার বাইরে এত এত পরিমাণ বাড়ছে কেন? একটা হচ্ছে যে আইনজীবী হওয়া, আমি সংক্ষেপে বলতেছি, সময় সংক্ষিপ্ততায়। এটা হচ্ছে যে একটা প্রথম নম্বর বিষয় হচ্ছে আইনজীবী হওয়া। কোনো কিছু করতে না পারলেও তুমি আইনজীবী হয়ে ভালো ভালো পজিশনে যাইতে পারবা, বার কাউন্সিল থেকে তুমি সনদ পাইবা। সনদ ম্যাক্সিমামই পায়, বা একটা ভালো পজিশন থাকলে ইনশাল্লাহ হয়ে যায় আর কি। এটা হচ্ছে একটা বিষয়।
তারপরে হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অ্যাসিস্ট্যান্ট জজ। এই অ্যাসিস্ট্যান্ট জাজ যেগুলো আছে এগুলো হচ্ছে যে তোমার বিজিএস দ্বারা, যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামের লক্ষ্য থাকে হচ্ছে যে বিজিএস এক্সাম দিবে, তারপরে হচ্ছে যে একটা ভালো পজিশনে যাবে, এরকম আর কি। তো এটা হচ্ছে যে একটা বিষয়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা তোমরা সবারই একটা লক্ষ্য থাকে যে বিজিএস এক্সাম দেওয়ার মাধ্যমে হচ্ছে যে একটা ভালো পজিশনে যাবে আর কি। এটা সবার বাপ মায়েরও ইচ্ছা থাকে যে আমার ছেলে এটা এই জজ হবে এরকম। তারপর বিসিএস ক্যাডার, আমাদের কিন্তু একটা সুবিধা আছে যে আইনে পড়ে তুমি বিসিএস দিতে পারবা। কিন্তু এই যে বিজিএস এক্সামটা, এই বিজিএস এক্সামটা কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্টের কারো কেউ দিতে পারবে না, শুধু আইনের পরে আইনের এদেরই অ্যাক্সেস থাকবে। এটা হচ্ছে এজন্য তুমি সব ধরনের ক্যাডার পাইতে পারো, ওইটাও হচ্ছে এই শিক্ষা ক্যাডার, শিক্ষা ক্যাডার ছাড়া সব ক্যাডারই তুমি পাবে। আইনের এটা হচ্ছে যে একটা ক্যারিয়ার। তারপরে কি আছে, তারপরে হচ্ছে যে ল পড়লেই যে কোনো বিসিএস হওয়া যায়, যে কোনো বিসিএস, খালি শিক্ষা ক্যাডার ছাড়া। শিক্ষা ক্যাডার, জাস্ট শিক্ষা ক্যাডার। তারপরে হচ্ছে গভর্নমেন্ট লিগ্যাল সার্ভিস। এই গভর্নমেন্ট লিগ্যাল সার্ভিসে তুমি বিভিন্ন সেক্টর আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, পাবলিক প্রসিকিউটর, তারপর হচ্ছে যে গভর্নমেন্ট লিডার, তারপরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এগুলো তুমি যাইতে পারবে, যদিও এটা মিনিস্ট্রি অফ ল, জাস্টিস এন্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এগুলোর অধীনে থাকে। তো এগুলো তেমন একটা বেশি একটা হাইপে নাই। যদিও মানে এদের নিয়োগ সংখ্যাটা অনেক কম, নিয়োগ একদম কম। যেমন অ্যাটর্নি জেনারেল কয়জন হয়, একজন হয়, তো একজন, যে কোনো একজন হবে, তো এগুলা তো নিয়োগ কম। তো হইতে পারে, হ্যাঁ ঠিক আছে, হয় কিন্তু কম। কর্পোরেট লয়ার আছে, তারপর আছে ব্যাংক জবের বিভিন্ন সেক্টর আছে, ল অফিসার, লিগ্যাল অ্যাডভাইজার, কমপ্লেন্স অফিসার। এনজিওতে, এনজিওতে বিভিন্ন জব আছে, যেমন ব্র্যাকে তুমি করতে পারো। তারপরে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইউনাইটেড নেশনে আছে। এগুলোর ক্ষেত্রে যে লিগ্যাল রিসার্চার, তো এগুলো আইন নিয়ে গবেষণা টবেষণা হবে। তারপর হচ্ছে যে হিউম্যান রাইটস অফিসার, অফিসার আছে, প্রোগ্রাম অফিসার আছে। টিচিং এর ক্ষেত্রে তুমি করতে পারবে এলএলবি আর এলএলএম করার পরে তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে তুমি টিচিং এ হচ্ছে যুক্ত হতে পারবা। যুক্ত হওয়ার সময় একজন থাকে হচ্ছে যে লেকচারার, তারপরে তার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে হচ্ছে প্রফেসর, এই পদগুলো আর কি। তো তুমি এগুলা হতে পারবা, বিভিন্ন ইউনিভার্সিটিতে যাইতে পারবা। রিসার্চার বা হচ্ছে যে লিগেল অ্যানালিস্ট, তো এইগুলা হচ্ছে যে গবেষণা প্রতিষ্ঠান বা ট্যাঙ্কে কাজ করা, এগুলো আছে, বিভিন্ন সেক্টর আছে, তুমি এগুলো নিয়ে হচ্ছে যে যাইতে পারবা, তবে এদের নিয়োগ কম। এডভোকেসি তো হচ্ছে আমাদের মেইন পেশা, মানে এডভোকেট হওয়া আর কি। ধরো কোম্পানি সেক্টর, এই সিকিউরিটি, এই সেক্রেটারি আছে, কোম্পানি সেক্রেটারি। তো এগুলাতে তুমি জয়েন দিতে পারবে, যদিও এগুলো হচ্ছে বেশি একটা এই ক্যারিয়ারের মধ্যে বেশি একটা না, মানে এত হাইপে নাই আর কি। নোটারি পাবলিক আছে, নোটারি পাবলিকের কথা যেটা বললাম যে নোটারি পাবলিক মূলত হচ্ছে যে আইনের কাগজপত্র সত্যায়ন ও প্রত্যয়ন করে যারা, এফিডাভিট, পাওয়ার অফ অ্যাটর্নি, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, এটা হচ্ছে আইনজীবী, আইনজীবী তুমি হইতে পারবা। তারপরে হচ্ছে লেবার কোর্ট লয়ার হইতে পারবা। শ্রমিকের, লেবার শব্দের অর্থই তো শ্রমিক, এগুলা নিয়ে হচ্ছে যে তুমি করতে পারবা। এই যে আমাদের হচ্ছে ল্যান্ড এন্ড হচ্ছে প্রপার্টি লয়ার, এটাও তুমি হতে পারবা। এটার ক্ষেত্রে কি কি আছে, জমির মালিকানা বিরোধ, দলিল যাচাই, এগুলোর হতে, এগুলো আমাদের যে ল ল্যান্ড সাবজেক্ট আছে তাদের জন্য হচ্ছে অনেক হেল্পফুল হবে। তারপর হচ্ছে ইমিগ্রেশন লয়ার, এই ইমিগ্রেশন লয়ার যেটা হচ্ছে যে ভিসা সমস্যা বা ওয়ার্ক পারমিট, এগুলা নিয়ে হচ্ছে যাবে বিদেশে বসবাস সংক্রান্ত আইনি পরামর্শ নিয়ে থাকে। তারপরে আছে আরবিট্রেশন আর হচ্ছে মিডিয়েটর, মিডিয়েটর স্পেশালিস্ট, এটা বিশেষজ্ঞ, মানে তোমার এটার কাজ হচ্ছে যে দুই পক্ষের সমঝোতা বা কোনো একটা দুইটা বড় বড় ব্যবসায়িকের মধ্যে হচ্ছে সমস্যা হয়েছে বা বিভিন্ন গ্রুপের মধ্যে সমস্যা হয়েছে, তাহলে এরা হচ্ছে যে এগুলা নিয়ে হচ্ছে যে বিরোধ গুলা নিয়ে সমস্যার সমাধান করবে। হিউম্যান রাইটস লয়ার হতে পারবা। তারপরে হচ্ছে লিগ্যাল জার্নালিস্ট, আদালতের যে খবর গুলা দেয় বা আইনের যে বিশ্লেষণ বা বিচার ব্যবস্থার রিপোর্ট, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এগুলোর সেক্টরের মধ্যে লিগেল জার্নালিস্ট হইতে পারবা। তো লিগেল কনসালটেন্ট, লিগেল কনসালটেন্ট কি, কোম্পানি ও প্রতিষ্ঠান স্থায়ী বা চুক্তিভিত্তিক আইন উপদেষ্টা নিয়োগ করে। একটা একটা কোম্পানি যখন চলবে, কোম্পানির কিছু আইন থাকবে, সেই আইনগুলা কারা প্রণয়ন করবে, সেইগুলো হচ্ছে যে লিগেল কনসালটেন্ট যেগুলো থাকবে, তারা হচ্ছে যে এগুলা নিয়ে হচ্ছে যে আলোচনা প্লাস হচ্ছে যে প্রণয়নের কাজগুলা করবে। তারপর হচ্ছে লিগেল এইড লয়ার, এগুলো হচ্ছে কি ফ্রিতে আইনি পরামর্শ দেওয়া, এটা হচ্ছে যে তুমি ফ্রিতে সার্ভিস দিবা, এটা অনেক ক্ষেত্রে তুমি বিনামূল্যে করলা আর কি। সাইবার ল এক্সপার্ট, এটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় একটা পার্ট। যেমন অনেকে হচ্ছে যে হ্যাক করে বা এগুলো প্রতারণার শিকার হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে তুমি এই আইন পরে হচ্ছে এই সুবিধাগুলো পাইতে পারো। তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ার, এটার ক্ষেত্রে তুমি প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এগুলো নিয়ে কাজ, কাজ টাজ আছে যেগুলো করতে পারবা।
তারপর 23 নাম্বার যেটা আছে সেটার অনেকেরই স্বপ্ন থাকে যে আইন পড়ে বিদেশে যাওয়ার সুযোগ, ব্যারিস্টার হতে বা আহ যেমন যদি আমি একটা উদাহরণ বলি, আমাদের নেত্রকোনার ব্যারিস্টার কায়সার কামাল বর্তমানে ডেপুটি স্পিকার। তো এরকম যে সম্মানীয় জায়গাগুলোতে মানে ব্যারিস্টার শব্দটা আসলে কিন্তু একটা সম্মানীয় একটা ভাইব থাকে আলাদা, বা একটা সম্মানীয়, এটা কিন্তু একটা সম্মানীয় পদবি। ঠিক আছে। তো এটা এরকম সেক্টর গুলাতে হচ্ছে যে যাওয়া যায়। তা তারপরে কি আছে, তারপরে হচ্ছে যে এটার ক্ষেত্রে প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে যে তুমি প্রথমে এলএলবি করবা। এলএলবি কোন একটা আমাদের দেশ থেকে যে কোন একটা স্বীকৃত ইউনিভার্সিটি মানে গ্র্যান্টেড ইউনিভার্সিটি থেকে তুমি এলএলবি করবা। তারপর হচ্ছে বারের ট্রেনিং নিবা কোর্সের। তারপরে বারের লর জন্য তুমি বাইরের দেশে যাবা। সেক্ষেত্রে যাওয়ার পুরো প্রসেসটা এখানে দেওয়া আছে যে এরপর দেশে যে ব্যারিস্টার অ্যাডভোকেট হিসেবে কাজ করে। তারপর এলএলএম যেটা মাস্টার অফ লস, এটার ক্ষেত্রে হচ্ছে জনপ্রিয় ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলো থেকে তোমার ব্যারিস্টারি যেটা পড়াশোনাটা আছে সেগুলো তোমার করতে হবে। যেমন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, তো এগুলো থেকে তোমার করতে হবে। এলএলবি করার, এলএলএম করার পরে তুমি বিদেশি গবেষণা সংস্থাতে কাজ করতে পারো, আন্তর্জাতিক সংস্থা আছে, বিদেশে শিক্ষকতা আছে, তুমি এগুলা করতে পারবা। তারপরে আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জব, আইন পরে আন্তর্জাতিক সংস্থায় কাজ করা। তুমি কি আইন পরে দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন কিন্তু না, আইন পরে তুমি বিভিন্ন দেশ ছাড়াও যেতে পারো। তারপরে এই এগুলোর মধ্যে সেক্টর কি আছে, এই এগুলোর মধ্যে লিগ্যাল অফিসার আছে, হিউম্যান রাইটস অফিসার আছে, লিগ্যাল কনসালটেন্ট আছে। তো সংস্থাগুলা কি কি আছে, ইউনাইটেড নেশন আছে, ইউনাইটেড ক্রিমিনাল কোর্ট আছে, ইউনাইটেড অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, এগুলা সেক্টর আছে, বিভিন্ন সেক্টর। তারপরে লাস্ট হচ্ছে একদম পিএইচডি প্লাস হচ্ছে প্রফেসর অ্যাব্রোড, এগুলোর জন্য তুমি এলএলএম করার পরে পিএইচডি করার জন্য বিদেশে শিক্ষকতা, এই বিদেশে সেই বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোতে শিক্ষকতা করতে পারো। হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, আর তারপরে হচ্ছে যে ইউনিভার্সিটি অফ টোরো টরেন্টো, এটা কোন ইউনিভার্সিটি আমি জানি না, কিন্তু এটা আমি ইন্টারনেট থেকে এটা সংগ্রহ করছিলাম আর কি। তো যাই হোক, তো মোট মোট কথা হচ্ছে যে বাংলাদেশের 3টা বিভাগ রয়েছে। 3টা বিভাগ আমরা জানি যে 3টা বিভাগ কি কি। আহ 3টা অঙ্গই ধরা যায়, এটা হচ্ছে একটা বিচার বিভাগ, একটা হচ্ছে যা আইন দ্বারা পরিচালিত হয়। আর বাকি 2টা বিভাগ তো বললামই, বাকি এই 2টা বিভাগেও আমাদের আইনের অ্যাক্সেস রয়েছে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সেশন। এখন কারো কোনো প্রশ্ন আছে যদি সংক্ষেপে একটু বলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, আমি তোমার প্রশ্ন থাকবে, আমি এটা আগে জানতাম, তুমি বলো। তাড়াতাড়ি প্রশ্ন করতে হবে। সব জায়গাতে ফার্স্ট হতে হবে কিন্তু। তুমি কি অ্যাক্টিভ আছো? আচ্ছা, পিডিএফ আমি দিয়ে দিব, সমস্যা নাই। পিডিএফ, তবে পিডিএফ পাবে হচ্ছে আমাদের শুধু পেইড ব্যাচের পোলাপাইন গুলা পাবে, বাকিদের পিডিএফ গুলা দেওয়া হবে না। আইডিয়া বিল্ড আপের যে বিষয়টা তুমি বলতেছো আমির, আইডিয়া বিল্ড আপের জন্যই তোমার নিউজ পেপার পড়তে হবে। আমি বলছি কেন যে প্রিয়, এসে কি আলাদা বলতে আমি বুঝি নাই, মানে পিডিএফ কোনটা চাচ্ছ তুমি? আমি যে যেটা আলোচনা করলাম সেটার পিডিএফ চাচ্ছ নাকি অন্যগুলা? এটার জন্যই তো নিউজ পেপার পড়তে হবে। আমি তোমার প্রশ্নটার উত্তর কি তুমি পাইছো? তোমাকে বলতেছি যে আহ তোমার নিউজ পেপার পড়ার মাধ্যমে আনসিন নিয়ে তোমার একটা কনসেপ্ট আসবে। যেমন সবসময় তোমাকে আনসিন দিলে তুমি যাতে ওইটা পরে তুমি একটা কনসেপ্ট মাথার মধ্যে নিতে পারো, সেই কনসেপ্ট কাজে লাগিয়ে তুমি বাকি প্রশ্নগুলোর উত্তর যাতে সহজে করতে পারো। প্যারাগ্রাফ আর কম্পোজিশন এটা কি এসে? না না, প্যারাগ্রাফ আর কম্পোজিশন এসে নয়। যদিও ইউনিভার্সিটিতে আমাদের বিজ্ঞপ্তিতে দেওয়া থাকবে যে এসে, এস এর কথা বলা আছে, মানে বিজ্ঞপ্তিতে দেওয়া থাকবে যে এসে আসবে 25 মার্কে, কিন্তু প্রশ্নের মধ্যে লেখা হচ্ছে কম্পোজিশন। এখন ইউনিভার্সিটি যে প্রশাসন আছে যারা প্রশ্ন বানাবে তাদের মধ্যে একটু এরকম হয়েছে যে ওরা যেটা বলে ওইটা না লিখে হচ্ছে ওরা কম্পোজিশন লিখে। মানে বিজ্ঞপ্তিতে পাচ্ছ এসে, কিন্তু লেখার সময় দেখা যাচ্ছে প্রশ্নপত্রে লেখা হচ্ছে কম্পোজিশন। এসে হচ্ছে যে বিশ্লেষণধর্মী লেখা। প্রবন্ধ তো বুঝো, প্রবন্ধ কেমন ভাবে থাকে, প্রতিটা লাইনের ভিতরে হচ্ছে বিভিন্ন ডিপ ডিপ কথাবার্তা থাকে। কিন্তু এস এর মধ্যে এই এস এ তো এরকম থাকবে। আর কম্পোজিশন হচ্ছে যে তুমি লিখতে পারবা, মানে কম্পোজিশনটা বিস্তৃত আকারে, কিন্তু এস এটা সংক্ষিপ্ত আকারে। কিন্তু
এস এর কথাগুলা, এস এর কথাগুলো লাস্টে একজন অ্যাড হয়েছে, যদিও সে পাবে না, লাস্টের দিকে আছে। তো আমাদের রেকর্ডটা দিয়ে দিলি সবকিছু বুঝতে পারবে। তো এস এর ক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ এস এর ক্ষেত্রে তুমি পেজ লিখতে হবে বলতে, আমরা যদি আমাদের সেশনে যারা পাইছে তার আগে তাদের কাছ থেকে যারা বুঝলাম, মানে যারা হাইয়েস্ট মার্কের দিকে পাইছে 35-37 পাইছে, তাদের কাছ থেকে বুঝলাম যেটা পেজের ক্ষেত্রে 4.5 পেজের উপরে রাখাটা বেটার। মানে তোমার 4.5 পেজ লেখার মতো কন্ডিশন থাকতে হবে। তাড়াতাড়ি পজিশন লিখবা এরকম না, মানে গুছাই লিখতে হবে, 4.5 পেজের উপরে থাকতে হবে। লিমন, আর তুমি যে বলছো যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হইছে 10 মার্কের প্যারাগ্রাফ হয়, 25 মার্কের প্যারাগ্রাফ হয় না। 25 মার্কের যেটা হয় সেটা কম্পোজিশন বা এসে হয়। এখন এসেটা হচ্ছে যে বিশ্লেষণ ধর্মী, সেটা কেমন থাকে, যেমন রাজশাহীতে যেগুলো আছে সবগুলো এসে আসে। কম্পোজিশন হচ্ছে তোমাকে বলা হয়েছে যে রেনি ডে সম্পর্কে লিখতে, এটা কম্পোজিশন হতে পারে বা প্যারাগ্রাফ হতে পারে। প্যারাগ্রাফ শর্ট আকারে লিখলে, আর কম্পোজিশনটা অনেক বড় আকারে লিখলে। আর এসেটা কিন্তু এরকম আসবে না, এসেটা কি আসছিল আমাদের সময়, দ্য কন্টেম্পোরারি, দ্য ইম্পর্টেন্স অফ রেসপেক্ট ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। এখন তুমি কি বুঝলা, তোমার এই সম্মান সম্পর্কে, তোমার সমকালীন যে চেতনাগুলো আছে সেগুলোর গুরুত্ব সম্পর্কে তোমাকে লিখতে হবে। তখন তোমার মধ্যে এই একটা বিশ্লেষণ ধর্মী ক্ষমতা আসবে। এইগুলো হচ্ছে এসে। আর এসেটা কম্পোজিশনের থেকে একটু ছোট হবে। কিন্তু ইউনিভার্সিটি প্রশাসন ওরা বলছে এসে, কিন্তু লিখতেছে হচ্ছে প্রশ্নপত্রে লিখে দিছে হচ্ছে কম্পোজিশন। এটা নিয়ে তোমাদের প্যারাগ্রাফের কিছু নাই, তোমরা তোমাদের মতো প্রশ্ন লিখে যাবা। আচ্ছা, রিটেনের প্রিপারেশনের জন্য কোনো বই তুমি এই পর্যন্ত পাবে না। তুমি সার্চ দিয়ে দেখতে পারো বা কোনো জায়গাতে দেখতে পারো, পাবে না। যদিও আমি আমি নিজের প্রচেষ্টাই হচ্ছে যে পিডিএফ বানিয়ে রাখছি, হচ্ছে এই 13 বছরের প্রশ্নের পিডিএফ ভর্তি হওয়ার পরে, মানে 16 তারিখ ক্লাসের দিন দিয়ে দেওয়া হবে। ওইখানে পিডিএফটা দুইটা ভাগে, দুইটা সেক্টরে থাকবে, একটা হচ্ছে যে এসএ পার্ট থাকবে, আর একটা হচ্ছে যে কম্পোজিশন এই কম্প্রিহেনশনের পার্ট থাকবে। এটা প্রশ্ন প্রিভিয়াস কোয়েশনের 13 বছরে। আর 10টা এক্সট্রা মডেল টেস্ট দেওয়া হবে। আর 15টা মডেল টেস্ট যেগুলো দেওয়া হবে, এটা হচ্ছে প্রতিদিন পরীক্ষা দেওয়া হলে পরীক্ষাগুলোর হচ্ছে যে পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে। মানে উত্তর সহ একদম একটা পিডিএফ, ওইটা হচ্ছে যে ওই পেড পেজের যে গ্রুপ গুলো আছে, পেড পেজের বিভিন্ন হচ্ছে যে সেক্টর আছে, টপিক গুলো আছে, টপিক গুলোর মধ্যে দিয়ে দেওয়া হবে। প্যারার ক্ষেত্রে আমি যদি বলি, ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, সেকেন্ড হচ্ছে বডি। বডি পার্টের মধ্যে তুমি 4 থেকে 5টা বডি লিখতে পারো। এক একটা বডি তো তোমার 1.5 পেজ যাওয়ার কথা। আমি যেভাবে লিখছিলাম আর কি, আমি তো 4 পেজ মেবি লিখছিলাম। তো 4.5 পেজ 5 পেজ লিখতে হবে, লিখলে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে আর কি। আর এমসিকিউতে তো ভালো পজিশন রাখতেই হবে। তো তোমার ক্ষেত্রে হবে হচ্ছে যে প্যারার ক্ষেত্রে বডি পার্টটা যেটা, ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বডি। বডি পার্টের মধ্যে তুমি 4 থেকে 5টা বডি লিখতে পারো বা 6টাও লিখতে পারো। তারপর হচ্ছে কনক্লুশন পার্ট। এই হচ্ছে টোটাল পার্ট গুলা। না না, এক প্যারাতে লেখা হয় প্যারাগ্রাফ, ঠিক আছে, এক প্যারাতে প্যারাগ্রাফ লিখতে পারবা, কিন্তু এসে বা কম্পোজিশন লেখার সময় তুমি এক প্যারাতে লিখতে পারবা না। লিখলে দেখবা মার্ক আসছে না। তুমি এগুলা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে পেড ব্যাচের, যখন এই কম্পোজিশন নিয়ে হচ্ছে ক্লাস হবে, তখন হচ্ছে যে কেমন ভাবে লিখতে হবে বা কি করতে হবে, এগুলা নিয়ে হচ্ছে যে আলোচনা হবে। কারো কোনো প্রশ্ন আছে? সেশন আমি শেষ করে দিব, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই তাহলে। এটা হচ্ছে কিউএনএ সেশন চলতেছে এখন, আমাদের সবগুলা পার্টি হয়ে গেছে। গ্রামাটিক্যাল ইস্যু কিভাবে দূর করতে হবে, এটার জন্য তোমার এই যে আমি যে বললাম ইরোড চেকিং, ইরোড চেকিং তুমি পার্টটা কি মনে রাখছিলা? এই যে এখানে আমি যখন বললাম যে ইরোড চেকিং, আমাদের পিডিএফ গুলা, এই এই যে পিডিএফটা আছে এটা আমি পেড ব্যাচের গ্রুপে দিয়ে দিব, সমস্যা নাই। এই যে ইরোড চেকিং, যে বিষয়টা ইরোড চেকিং মানে তুমি নিজে লিখবা, তুমি নিজের ভুল তো নিজে করতে পারবা না, ধরতে পারবে না। এটার জন্য একটা টিচার দরকার, সেজন্য তো আমরা আছি। আমরা হচ্ছে যখন এই যে এখন, এখন যে আমাদের ক্লাসগুলো, এখন যে আমাদের ফ্রি যে রিটেন যে ইভালুয়েশনটা চলতেছে, আমাদের ইভালুয়েশন টিম যে কাজ করতেছে, এই ইভালুয়েশন টিমের যে কাজটা, সেটা কিন্তু ইরুট চেকিং। তোমার যে এস দিছো না কোনো একটা সাবজেক্টের,
সাবজেক্ট সিঙ্গুলার আছে, তুমি ভার্বের সাথে এস বা ইএস দিছো না, বা হচ্ছে যে টু এর পরে তুমি বেস ইউজ না করে তুমি অন্য কোনো ফর্ম ইউজ করছো, বা প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করো নাই। তো এই যে ইরর চেকিং গুলা বা গ্রামাটিক্যাল ইস্যু গুলা, সেগুলা হচ্ছে যে আমাদের টিম কিন্তু ধরে দিচ্ছে তোমাকে। এটাই হচ্ছে যে তোমার বারবার লিখতে হবে, প্লাস হচ্ছে কারো সংস্পর্শে আনতে হবে, বা এআই দ্বারা এই লেখাগুলো চেক চেক করতে হবে। অবশ্যই পরীক্ষার নির্ভুলভাবে লিখতে পারে, এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমাদের এমন পোলাপাইন আছে যে সারাদিন ক্লাস করে, 6 ঘন্টা ক্লাসের থেকে 6 ঘন্টা প্র্যাকটিসের প্রয়োজন বেশি, মানে ক্লাসের থেকে তোমার প্র্যাকটিস বেশি করতে হবে। অনেকেই আছে দেখবে 7 ঘন্টা 8 ঘন্টা, সায়েন্সের পোলাপাইন গুলোর ক্ষেত্রে দেখা যায় ওরা হচ্ছে যে 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস করে, কিন্তু প্র্যাকটিস করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। প্র্যাকটিস 7 ঘন্টা করা উচিত, ক্লাস দরকার হলে বাচ্চা। এক্সামে কোনগুলো আসবে সেটার জন্য তো প্রিভিয়াস কোয়েশ্চন গুলো দরকার, প্রিভিয়াস কোয়েশ্চন গুলো কি কেমন ভাবে আসছে বা কি কি আসছে এগুলো যে দেখতে হবে। এক্সামে যেটা আসবে, আপনি যেহেতু পরে এড হয়েছেন, আপনি কেমনে জানবেন? এটা তো অনেক আগে আমাদের সেশনে বলা হয়ে গেছে। এক্সামে আসবে হচ্ছে 25 মার্কের একটা কম্প্রিহেনশন কম্প্রিহেনশন আসবে, সেটা থেকে 5টা প্রশ্ন আসবে। আর একটা হচ্ছে যে এসে আসবে 25 মার্কে, এই হচ্ছে টোটাল 50 মার্ক। আর 50 মার্কের মধ্যে আমাদের ফার্স্ট মার্ক হচ্ছে 20 হলে, আর হেলদি মার্ক হচ্ছে 22। হচ্ছে হেলদি মার্ক যদি এমসিকিউতে ভালো থাকে। আবার 20 পেয়ে অনেকে চান্স পাইছে। পাংচুয়েশনও ভালো জানতে হবে বলতে, আমাদের ক্ষেত্রে আমরা যে টিম যে কাজ করে ওরা পাংচুয়েশনও ধরবে, যদি পাংচুয়েশনও কোনো ভুল থাকে তাহলে হাফ মার্ক কাটা হবে। এগুলোর জন্য আমাদের ইভালুয়েশন টিম হচ্ছে ডিরেকশন দিয়ে দিবে যে গ্রামাটিক্যাল ইস্যু থাকলে 1 মার্ক কাটা হবে। তারপরে হচ্ছে যে স্মেলিং ইস্যু থাকলে, যদি 2টা স্মেলিং বা 3টা স্মেলিং ভুল যায় তাহলে 1 মার্ক কাটা যাবে, আর যদি একটা ভুল যায় তাহলে হচ্ছে হাফ মার্ক কাটা যাবে। আর যদি কোনো একটা পয়েন্ট যদি মিসিং থাকে সেক্ষেত্রে 1.5 মার্ক বা 2 মার্ক কাটা হবে। সেটাও আমাদের ইভালুয়েশন টিম হচ্ছে ডিরেকশন দিয়ে দিবে। আরো কোনো কারো প্রশ্ন আছে? প্রশ্ন তাড়াতাড়ি করতে হবে। কমা, তুমি কমা যদি ইউজ না করে ফুল স্টপ ইউজ করো, কমার জায়গায় যেখানে কমা হওয়া উচিত তুমি ফুল স্টপ ইউজ কেন করবা? বা এটা যদি তোমার দুর্বলতা থাকে তো এই পার্টের ক্ষেত্রে, না এটার ক্ষেত্রে এত জোর দিতে হবে না, তোমার গ্রামাটিক্যাল ইস্যু গুলা মেন, কারণ একটা গ্রামাটিক্যাল ইস্যুর জন্য 1 মার্ক কাটা হয়। এগুলা হচ্ছে তোমার একটু করতে হবে আর কি, দূর করা লাগবে। কারো কোনো প্রশ্ন আছে? কিউএনএ সেশনে কিন্তু যে যার মতো প্রশ্ন করতে পারে, এই সেশন কিন্তু যে কেউ দিতে যাবে না। হ্যাঁ, ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এগুলা সম্পর্কে দেওয়া হবে, যেহেতু 38টা ক্লাস, এখানে তুমি কম মনে করতেছো না, 38টা ক্লাস টাইম টু টাইম হবে, 1 ঘন্টা টাইমে হবে। আর সেটার জন্য আমাদের নোটিশ, এই যে পেড ব্যাচের কিন্তু গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একদম, আহ কোন দিন কোন ক্লাস হবে, কোন দিন কোন এক্সাম হবে। আর এক্সামের বিষয়বস্তু প্রথম ক্লাসের দিন মানে উইকলি, আজকে ধরো যে হচ্ছে যে একটা এই আজকে শুরু হচ্ছে ক্লাসটা, তো ওই যে সামনের সপ্তাহে যে উইকলি টেস্টটা হবে 25 মার্কের, সেই টেস্টটা সম্পর্কে এই প্রথম ক্লাসে বলে দেওয়া হবে। যেমন প্রথম ক্লাসে আমাদের বেসিক পার্ট নিয়ে ক্লাস হবে। সো বেসিক পার্টের কোনো বিষয় হচ্ছে যে রিটেনে থাকে না। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টের দিকে একটু অবশ্যই অন্যগুলা নিয়ে আলোচনা করি, যেমন ট্রান্সলেশন। সবচেয়ে নাম্বার তোলার বিষয় হচ্ছে ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সফার করা। ওইখানে 5-এর মধ্যে 4 পাওয়া যায়, মানে সহজে লিখতে পারলে 4। এখানে মার্কটা তোমরা যদি আর অন্যান্য ক্ষেত্রে দেখবা যে আসতেছে 5-এর মধ্যে 3 আসতেছে, 2 আসতেছে, 1 আসতেছে। ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস শুরু হবে হচ্ছে, আপনি মেবি অ্যাক্টিভ না। ক্লাস শুরু হবে আগস্টের 16 তারিখ। আমরা আমাদের পেজে তো সবকিছু দিয়ে দেওয়া হয়েছে পেজে। আচ্ছা, আপনি আমাকে পার্সোনালি নক দিয়েন, আমি আপনাকে ওই পিডিএফটা দিয়ে দিব না যে ক্লাস কত তারিখ কোনটা হবে। তবে যদি রাজশাহী ইউনিভার্সিটির এক্সামের ডেট দিয়ে দেয় বা এক্সাম ডেট যদি ডিসেম্বরে হয় তাহলে হচ্ছে আমাদের একটু পিছানো হতে পারে, মানে ক্লাসের ডেট গুলো একটু পিছানো হতে পারে। তবে 4 মাসের কোর্সই থাকবে ইনশাল্লাহ। আমি কিভাবে 10 ঘন্টা পড়তাম? আমি 10 ঘন্টা পড়ছি, কোনো সময় আবার বেশি পড়ছি। এগুলা নিয়ে হচ্ছে যে কিভাবে পড়তাম এটা তো বলা যাবে, মানে পড়ার ক্ষেত্রে হচ্ছে মানে খাওয়া, পড়াশোনা আর হচ্ছে যে নামাজ, এগুলা ব্যতীত কোনো কাজ তো আমি দেখি না এডমিশনের টাইমে। নাকি ফ্যামিলি চালাইতে হয়, নাকি সংসার আছে, নাকি প্রেমিকা আছে, কোনো একটা তো আছে হয়তো, এগুলা করা যাবে না। আরো কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, আমি সেশনটা তাহলে ক্লোজ করছি। আর এটার লিংক তোমাদের দিয়ে দিচ্ছি। তো সবাই হচ্ছে যে রেগুলার পড়াশোনা করবা। তো যদি যদি আইন পেয়ে যাও তাহলে হচ্ছে যে দাম পাবা, না হলে কিন্তু দাম পাবা না ভাই। বাস্তব জীবন এটা, মানে একদম বাস্তব এটা। তুমি আইন ছাড়া তুমি এই সেক্টরে তুমি টিকে থাকতে পারবে না। মানবিকে মানবিকে বলতে গেলে তোমার আইন লাগবে। তো সবাই হচ্ছে যে পড়াশোনাটা শুরু করে দাও। যদি আমি যে গাইডলাইন গুলা দিলাম এরকম, আর তো সবগুলা বুঝতে পারছো। তো আশা করি সবাই ভালো থাকবা। ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।